বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 18ই অক্টোবর 2025। আজকে আমাদের আহ, বার কাউন্সিল ব্যাচের সপ্তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির সপ্তম ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 167 ক। 167 ক এই ধারাটি 2025 সালের সংশোধনীতে সংযোজন করা হয়েছে। 2025 সালের আগে এই 167 ক ধারাটির কোনো অস্তিত্ব ছিল না। তো 167 ধারা আগে কি আছে সেটা যদি আমি বলি, 167 এর আগে আমরা পড়েছি যে কোনো ব্যক্তিকে যদি বিনা পরোয়ানায় গ্রেফতার করে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে 24 ঘন্টার মধ্যে। এই কথাটা বলা আছে 61 ধারায়। আর 24 ঘন্টার মধ্যে হাজির করার পর পুলিশ যদি মনে করে যে ওই ব্যক্তিকে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার, এজন্য তাকে পুলিশ হেফাজতে রাখা দরকার, তখন পুলিশ তাকে হেফাজতে রাখার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে যে আবেদন করে তাকে বলে রিমান্ডের আবেদন। এবং এক্ষেত্রে রিমান্ড মঞ্জুর করতে পারে সর্বোচ্চ 15 দিন। এছাড়া আমরা যখন 167 পড়েছিলাম তখন জেনেছিলাম যে 2025 সালের সংশোধনীতে আরো একটা বিধান সংযোজন করা হয়েছে, সেটাকে বলে জুডিশিয়াল কাস্টডি, মানে বিচারিক হেফাজত। বিচারিক হেফাজতেও পাঠাইতে পারে, তবে বিচারিক হেফাজতের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, এবং বিচারিক হেফাজতের বিধিবিধান কি হবে এটা আসলে নিয়ন্ত্রিত হবে বিধি দ্বারা। এখন আমরা চলে আসি 167 ক। দেখেন, গ্রেফতার দেখানো, শোন অ্যারেস্ট অ্যান্ড আটক বিষয়ে ম্যাজিস্ট্রেটের করণীয়। ধারা 167 ক। শোন অ্যারেস্ট বিষয়টা হলো কি? শোন অ্যারেস্ট মানে হলো যে যখন অলরেডি একটা মামলায় সে গ্রেফতার হয়ে আছে। ধরেন বর্তমানে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা আছে বা রাজনৈতিক মামলায় তারা অলরেডি বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে আছে। তো গ্রেফতার হয়ে থাকা অবস্থায়, একটা মামলায় গ্রেফতার হয়ে থাকা অবস্থায় যখন আর একটা মামলায় গ্রেফতার দেখায়, অলরেডি সে একটা মামলায় কারাগারে আছে, তো ওই ভিতরে থাকা অবস্থায় দেখাইছে তার অমুক মামলায়ও গ্রেফতার করা হলো, এটাই হলো শোন অ্যারেস্ট। মানে এক মামলায় গ্রেফতার থাকা অবস্থায় যদি আর এক মামলায় তাকে গ্রেফতার করা হয় এটাকে কি বলে? শোন অ্যারেস্ট। এখন শুধু শোন অ্যারেস্ট এখানে একটু লিখে রাখেন পাশে, যে শোন অ্যারেস্টের বিধান আছে আমাদের ফৌজদারি কার্যবিধি 351 ধারায়। কত ধারায়? 351 ধারায়। তবে ওখানে শোন অ্যারেস্ট শব্দটা কিন্তু উল্লেখিত নেই। বুঝতে পারছেন? তাহলে যদি বলে যে শোন অ্যারেস্ট আছে কত ধারায়? 351 ধারায়। এখন শোন অ্যারেস্ট বিষয়ে আগে কোনো সঠিক দিক নির্দেশনা আমাদের ফৌজদারি কার্যবিধিতে ছিল না। তো সেই দিক নির্দেশনাটা এখন স্পেসিফিক ভাবে দিয়ে দিছে 167 ক। এটা যদি আমরা একটু দেখি, দেখেন, কোন মামলার তদন্তকারী কর্মকর্তা যদি চান যে অন্য মামলায় আগে থেকেই হেফাজতে থাকা ব্যক্তিকে সেই মামলায় গ্রেফতার দেখানো হোক, মানে কোন মামলার তদন্ত করতে একটা মামলার তদন্তকারী কর্মকর্তা চান যে ওই ব্যক্তিটা আগে থেকে একটা মামলায় কি আছে, গ্রেফতার, কোন একটা মামলায় তারে আবার নতুন করে নতুন মামলায় গ্রেফতারে দেখানো হোক, তাহলে ম্যাজিস্ট্রেট এমন দরখাস্ত অনুমোদন করবেন যদি, তাহলে ওই তদন্তকারী কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে দরখাস্ত দিতে হবে যদি গ্রেফতারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হয়। আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হয়। তো শোন অ্যারেস্ট একটু আগে বললাম যে শোন অ্যারেস্ট এই বিধানটা আছে কোথায় ভাই? 351 ধারায়। বাট এটারে আরো বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছে 167 ক ধারায়। এখানে দেখেন যে কোনো মামলায় তদন্তকারী কর্মকর্তা যদি চান যে অন্য মামলায় আগে থেকেই হেফাজতে থাকা ব্যক্তিকে সেই মামলায় গ্রেফতার দেখানো হোক, ম্যাজিস্ট্রেট এমন দরখাস্ত অনুমোদন করবেন যদি গ্রেফতারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হয়। মানে ওই গ্রেফতারকৃত ব্যক্তিকে হাজির করছে কোথায়? ম্যাজিস্ট্রেটের কাছে। উক্ত মামলার ডায়েরির কপি দেওয়া হয়, মানে যে মামলায় আপনি সোন অ্যারেস্ট করতে যাচ্ছেন সেই মামলার কি ডায়েরির কপি দেওয়া হয়। উক্ত ব্যক্তিকে নিজের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। অবশ্যই ওই ব্যক্তিকে তার নিজের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে, এবং দরখাস্ত যদি সুপ্রতিষ্ঠিত প্রতীয়মান হয়। তো এরপরে দেখেন, নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে বিচারিক হেফাজতে আটকের আদেশ না দেওয়া, প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে বিচারিক হেফাজতে আটকের আদেশ না দেওয়া। প্রিভেন্টিভ ডিটেনশন আসলে কাকে বলে এটা আমাদের আগে জানা দরকার। প্রিভেন্টিভ ডিটেনশন হলো দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 2 এর F ধারায়, ওই জায়গা প্রি জুডিশিয়াল অ্যাক্ট আছে, ক্ষতিকর কার্য আছে। ওই ক্ষতিকর কার্য হলো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাইতে পারে, দেশের নাগরিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে পারে, এরকম কাজ যদি কেউ করার উদ্যোগ নেয় তাহলে তাকে নিবর্তনমূলক আটক রাখতে পারে। নিবর্তনমূলক আটক হলো কি?
নিবর্তনমূলক আটক করলে ফৌজদারি কার্যবিধির 61 ধারার বিধান অনুসরণ করা হবে না। মানে ওই যে 61 ধারা, তারপর 46 কতে বলা আছে যে 12 ঘন্টার মধ্যে আইনজীবীর জানাইতে হবে, পরিবারের সদস্যদের জানাতে হবে, তারপরে তারে জানাতে হবে কেন গ্রেফতার করা হলো, তারপর 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হবে। এই বিধানগুলো প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে যারা গ্রেফতার করলো তারেই জানাবে 15 দিনের মধ্যে। কতদিন? 15 দিন, বুঝছেন? তারেই জানাবে 15 দিনের মধ্যে, এবং তারে আজীবন আটকায় রাখতে পারে সরকার মন চাইলে, যদি মনে করে যে আজীবনের জন্য ক্ষতিকর। তবে এই প্রিভেন্টিভ ডিটেনশনের বিধিবিধান যারা বিস্তারিত জানতে চান তারা বাংলাদেশ সংবিধানের 33 অনুচ্ছেদ এবং দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 3 ধারা, 8 ধারা, 9 ধারা, 10 ধারা এই সকল দেখলে ভালো বুঝতে পারবেন। বাট প্রিভেন্টিভ ডিটেনশন একটা এক্সট্রা অর্ডিনারি মানে গ্রেফতার। এই গ্রেফতারের ক্ষেত্রে এমনি স্বাভাবিক পন্থায় যে গ্রেফতার টেফতার করে এই নিয়মাবলী প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো দেখেন, যদি পুলিশ ফরওয়ার্ডিং রিপোর্ট হতে প্রতীয়মান হয় যে নিবর্তনমূলক আটকের বিধান আছে এমন আইনের অধীন আটক রাখার উদ্দেশ্যে উক্ত গ্রেফতার করা হয়েছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বিচারিক হেফাজতে আটকের আদেশ দিবে না। অর্থাৎ যদি পুলিশ ফরওয়ার্ডিং এ দেখে যে এটা হলো আসলে নর্মালি যে মামলার ক্ষেত্রে গ্রেফতার করে সেই মামলা না, এটা হলো প্রিভেন্টিভ ডিটেনশন মানে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের অধীন আটক করছে, তাহলে সেই ক্ষেত্রে ওই যে বিচারিক হেফাজতে আটকের কোনো আদেশ দিবেন না। তারপরে আমরা একটু চলে আসি সর্বশেষ এখানে যে বিধানটা, সেটা হলো যে আটকের ক্ষেত্রে আইন পরিপন্থী কার্য করেছে এমন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা। মানে ওই যে, আসসালামাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার আমি তো পাচ্ছি না স্যার, এই যে কালকে যে পড়েছেন এর পর থেকে না স্যার। এটা 2025 সালের সংশোধনী আপনাদের গ্রুপে দিয়েছিলাম, ওটা একটু ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। স্যার আর আর স্যার আমার আগের যে ইগুলো ওইগুলো স্যার আমার প্রিন্ট করা হয়েছিল না, ওইগুলো তো লক হয়ে গেছে, ওগুলো তো স্যার একটু দরকার আমার। আমি সময়ের অভাবে করতে পারছিলাম না স্যার। আচ্ছা মাকসুদা, এগুলো ক্লাস শেষে বললেন, আর আপনি তো আচ্ছা যখন ক্লাস কথা বলেন তখন বললেন, এগুলো দিয়ে দিব, সমস্যা নাই। দেখেন, আচ্ছা। আর লক হয় না। আপনারা যারা নতুন ক্লাস করেন হয়তো বা আপনারা জানেন না, আমাদের মেসেঞ্জার গ্রুপে গিয়ে ওখানে মিডিয়ান ফাইলস আছে, মিডিয়ান ফাইলসে গিয়ে ফাইলসে গেলে দেখবেন ওই জায়গায় সব চলে আসছে। তো আপনারা হয়তো বা স্যার পারেন না, হয়তো বা মেসেঞ্জার স্যার দেখলে ভাবেন যে অনেক উপরে বোধহয় চলে গেছে, স্যার কিন্তু প্রশ্নগুলি মূল পাই স্যার, টেকনিক ওই হলো পিডিএফ মিডিয়ান গুলি পাই। ফাইলসে গেলে ওই জায়গায় সব আছে। স্যার পিডিএফ গুলো নাই স্যার, শুধু প্রশ্নগুলো পাওয়া যায়। বললাম তো আছে, আপনি পান না। আচ্ছা দেখেন, আমি পাচ্ছি না স্যার। হ্যাঁ সেটা বলেন যে পাচ্ছি না, কিন্তু আছে। তো আটকের ক্ষেত্রে আইন পরিপন্থী কার্য করেছে এমন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা। যদি ম্যাজিস্ট্রেটের বিশ্বাস করার কারণ থাকে যে কোনো ব্যক্তিকে আটক রাখার আইনি কর্তৃত্ব আছে এমন কোনো কর্মকর্তা আইনের পরিপন্থী কাজ করছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উক্ত কর্মকর্তার বিরুদ্ধে আন্ডারলাইন করেন দ্য পেনাল কোড 1860-এর 220 ধারার ব্যবস্থা গ্রহণের জন্য অগ্রসর হবেন। মানে হলো ভাই, উনি আটকের পরে 24 ঘন্টা মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করে নাই, উনারে আটকের সাথে সাথে কারণ জানাই নাই, আত্মীয় স্বজনদের খোঁজ খবর জানাই নাই, এই মানে যে আইনে যে বিধান আছে এই বিধানগুলো তদন্তকারী কর্মকর্তা অনুসরণ করে নাই। এমন যেমন দুর্নীতি করে বা বিদ্বেষপূর্ণভাবে কোনো ব্যক্তিকে বিচারের জন্য বা আটকের জন্য সমর্পণ করেছে, সেই ক্ষেত্রে উক্ত কর্মকর্তা 220 ধারায় যে কোনো বর্ণনার কারাবাস যা 7 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় হতে পারে। বুঝতে পারছেন? তাহলে এখানে আপনার যেটা মনে রাখতে হবে যে আটকের ক্ষেত্রে যদি কোনো, এই এই বিধানটা আগে সরাসরি ছিল না। আগে কিন্তু কোথাও ফৌজদারি কার্যবিধি বলা নাই যে আটকের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার যে বিধিবিধান এটা যদি সে আহ মানে ভঙ্গ করে বা অনুসরণ না করে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কোনো বিধান ফৌজদারি কার্যবিধিতে ছিল না, কিন্তু এখন 167-ক ধারায় এটা দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? তো এখন আমরা আবার চলে আসি আইন পাটে। আইন পাটে এখন আবার আইন পাটে ফেরত আসি। তো আমরা চলে আসি ধারা, গতকাল আমরা তাহলে 166 পর্যন্ত পড়ছিলাম আর 167 রিমান্ডে, তো এটা তো আগেই পড়ছি। আজকে দেখবো, দেখেন 172 ধারা পুলিশ ডায়েরি, পুলিশ ডায়েরি ধারা 172। ভাই পুলিশ ডায়েরি খুব সহজ। পুলিশ ডায়েরির আর এক নাম হলো কেস ডায়েরি। পুলিশ ডায়েরি হলো তদন্তকারী কর্মকর্তা তদন্তের অগ্রগতি যেখানে লিপিবদ্ধ করে তারে বলে পুলিশ ডায়েরি।
মানে একজন তদন্তকারী কর্মকর্তা, ইনভেস্টিগেটিং অফিসার, তদন্তের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর কোথায় গেল, কার জবানবন্দি নিল, কার কার কোন কোন স্থান পরিদর্শন করলো, কি কি জব্দ করলো, এই সব কিছু যে ডায়েরিতে লিপিবদ্ধ করে সেটাকেই বলে পুলিশ ডায়েরি বা কেস ডায়েরি। এই যে দেখেন, পুলিশ ডায়েরির অর্থ পুলিশের তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় সেটা হলো পুলিশ ডায়েরি। ফৌজদারি কার্যবিধির 172 ধারায় পুলিশ ডায়েরি সম্পর্কে বিধান করা হয়েছে। পুলিশ ডায়েরি কেস ডায়েরি নামেও পরিচিত। তো এখন আমরা চলে আসি যে পুলিশ ডায়েরিতে পুলিশ যে সকল বিষয় লিপিবদ্ধ করে। ফৌজদারি কার্যবিধির 172 ধারায় বলা হয়েছে তদন্তকারী পুলিশ কর্মকর্তা কর্তৃক প্রতিদিন একটি ডায়েরিতে তার তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করবে এবং কখন তিনি খবর ও তথ্য পেয়েছিল, কখন তিনি তদন্ত শুরু বা সমাপ্ত করলো, কোন কোন স্থান বা স্থান সময় তিনি পরিদর্শন করলো, আন্ডারলাইন করবেন, এবং তার তদন্তের মাধ্যমে তিনি কোনো ঘটনা সময় চিহ্নিত করলো, সেই বিষয়ে একটি বিবৃতি তিনি পুলিশ ডায়েরিতে লিপিবদ্ধ করবে। মানে মোটামুটি তদন্তের ক্ষেত্রে যা যা করছে, যে জায়গায় গেছে, সব কিছু লিপিবদ্ধ করবে কোথায়? পুলিশ ডায়েরিতে। তো আমরা চলে আসি পুলিশ ডায়েরির ব্যবহার দেখেন। যে কোনো ফৌজদারি আদালত উক্ত আদালতে গোল দেবেন অনুসন্ধান বা বিচারাধীন, এটা গোল দেবেন অনুসন্ধান বা তানভীর সাহেব গোল দেওয়া আছে, অনুসন্ধান বা বিচারাধীন কোনো মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে। তাহলে এখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে একটা আদালত পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে কখন? অনুসন্ধানের সময় বা বিচারের সময়। এই ডায়েরি আন্ডারলাইন করবেন, সাক্ষ্য হিসেবে গ্রহণ না করে এটা মামলার অনুসন্ধান বা বিচারে গোল দিবেন সহায়ক হিসেবে ব্যবহার করতে পারে। তাহলে পুলিশ ডায়েরি এটা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না, এটা করোবোরেটিভ এভিডেন্স হিসেবে ব্যবহার করা যাবে না, মানে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। এটা হলো অনুসন্ধান বা বিচারের সহায়ক। সহায়ক পরীক্ষায় প্রশ্ন আসে যে পুলিশ ডায়েরি কি হিসেবে ব্যবহার করা যায়? অনুসন্ধান বা বিচারের সহায়ক। পুলিশ ডায়েরি পুলিশ তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য টু রিফ্রেশ হিজ মেমোরি ব্যবহার করতে পারে এবং এমন পুলিশ কর্মকর্তার পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণের উদ্দেশ্যে আদালত পুলিশ ডায়েরি তলব করতে পারে। তাহলে পুলিশ ডায়েরি পুলিশ তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য ব্যবহার করতে পারে। কেন? কারণ একটা মামলা ধরেন, মামলাটা 2000 সালের, 2020 সালের। এখন ওই মামলায় তো বিচার টেচার শুরু হয়েছে 20 সালে, আয়ও ইনভেস্টিগেটিং অফিসার সাক্ষ্য দিতে আসছে 2025 সালে। তো এর মধ্যে বিভিন্ন থানায় সে ছিল, বিভিন্ন মামলায় সে তদন্ত করছে। এখন 20 সালের একটা মামলায় কি তদন্ত করছে এটা তো তার মনে নাও থাকার কথা। তখন সে তার ডায়েরি আদালতে চাইতে পারে যে ওনার আমি আমার স্মৃতি পুনর্জীবিত করব। তো স্মৃতি পুনর্জীবিত করতে পারে। নর্মালি, খেয়াল করেন, নর্মালি পুলিশ ডায়েরি শুধু আদালতই দেখতে পারে, মামলার কোনো পক্ষ দেখতে পারে না। তবে যদি পুলিশ এসে তার স্মৃতি পুনর্জীবিত করে তাহলে আসামি পক্ষের আইনজীবী পুলিশ ডায়েরি দেখার হকদার। বুঝলেন কিনা? জেরা করার জন্য যে পুলিশ ডায়েরিতে যা আছে আর আপনি জেরায় যা বলতেছেন দুইটা পরস্পর বিরোধী কিনা। তাইলে পুলিশ ডায়েরি কে দেখতে পারে? আসামি পক্ষের আইনজীবী। সচরাচর পারে না, কখন পারে? পুলিশ যদি কি করে? স্মৃতি পুনর্জীবিত করে। বুঝছেন? পুলিশ ডায়েরি পুলিশ তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য টু রিফ্রেশ হিজ মেমোরি ব্যবহার করলে বা এমন পুলিশ কর্মকর্তার পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণের উদ্দেশ্যে যদি আদালত পুলিশ ডায়েরি তলব করে সেই ক্ষেত্রে সাক্ষ্য আইনের 161 এবং 145 ধারার বিধান প্রযোজ্য হবে। সাক্ষ্য আইনের 159 আছে স্মৃতি পুনর্জীবিত, আর স্মৃতি পুনর্জীবিত করলে জেরা করবে হলো 161। আবার পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করে 145। অর্থাৎ এই ক্ষেত্রে আসামি পক্ষ পুলিশ ডায়েরি বিষয়ে পুলিশকে জেরা করতে পারবে। তো পরের জেনে রাখা ভালো, এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। দেখেন যে আসামি বা তার বৈধ প্রতিনিধি পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে বা দেখার অধিকারী হবে না। এই কথাটার অর্থ হলো যিনি আসামি বা তার বৈধ প্রতিনিধি তারা পুলিশ ডায়েরি, তারা যদি আবেদন করে যে ওনার আমরা পুলিশ ডায়েরিটা দেখতে চাই, পুলিশ ডায়েরির একটা কপি আমাদের দেওয়া হোক, দেওয়া কি হবে? দেওয়া হবে না, কারণ পুলিশ ডায়েরি দেখার কোনো নিয়ম নেই। অধস্তন পুলিশ কর্মকর্তা কোনো অপরাধের তদন্তের ফল তো তাহলে যদি এতটুকু বলি তাহলে আসামি পক্ষের আইনজীবী পুলিশ ডায়েরি কখন দেখতে পারে? স্মৃতি পুনর্জীবিত যদি করে তাইলে দেখতে পারবে, নাহলে কিন্তু দেখার অধিকারী হবে না। তারপর দেখেন, অধস্তন পুলিশ কর্মকর্তা কোনো অপরাধের তদন্তের ফলাফল বা প্রতিবেদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিবে, ধারা 168। তিনটে স্টার দেন। মানে হলো তদন্তকারী কর্মকর্তার যখন তদন্ত শেষ, ওনার তদন্ত শেষ হবে না এক সময়,
তাহলে তিনি এই রিপোর্টটা জানাবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিবে, ওসি সাহেবের কাছে জমা দিবে। এটা বললো কত, 118টি। সো আপনার এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে ভাই। এই যে যে জিনিস পড়তেছি এখান থেকে লিখিততে প্রচুর প্রশ্ন আসে, এবং এগুলো আপনার জানতে হবে। আপনি যদি এই জিনিসটা এখন অনুধাবন করেন, মনে মনে ভাবেন, তাহলে লিখিতর পড়া এখানেই হয়ে গেছে। লিখিততে প্রশ্ন আসে যে তদন্তকারী কর্মকর্তা একটা মামলার তদন্তের ক্ষেত্রে অসীম ক্ষমতা ভোগ করে ফৌজদারি কার্যবিধির প্রাসঙ্গিক ধারা উল্লেখে আলোচনা করুন। তাহলে আমার এই 160 থেকে অ্যাকচুয়ালি 154 56 আলোচনা করতে হবে, তারপর 160 থেকে 173 পর্যন্ত আলোচনা করতে হবে। বুঝতে পারছেন? এখন আপনি যদি জানেন যে তদন্তকারী কর্মকর্তা ঘটনা সম্পর্কে জানে, তাদের তলব করে 160 দাঁড়ায়। তারপরে সে যদি আসে, তার জবানবন্দি নেবে 161 দাঁড়ায়। 161 দ্বারা জবানবন্দি কখন ব্যবহার করা যাবে কি যাবে না, এটা 162। আর তারপরে কোনো অভিযোগ মানে সাক্ষীকে ভয়ভীতি প্রতিশ্রুতি প্রলোভন দেওয়া যাবে না, 163। 64 তো ম্যাজিস্ট্রেটের জন্য প্রযোজ্য। 65 66 তদন্তকারী কর্মকর্তা কর্তৃক কোনো ঘটনাস্থান তল্লাশি। 67 আলোচনা করবেন রিমান্ড। আর 68তে এসে আমরা পেলাম যে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এই রিপোর্ট জমা দিবে কার কাছে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। বুঝছেন? এখন আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। এখান থেকে একবার প্রশ্ন এসেছিল, একটি ফৌজদারি আদালত পুলিশ ডায়েরি তলব করতে পারে কার জন্য? সাক্ষ্যের জন্য, তদন্তের জন্য, কি বিচারের জন্য? বিচারের জন্য। সো আপনাদের যারা এই মুহূর্তে আমার সামনে আছেন, অনলাইন অফলাইনে যারা আছেন, তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলি। সেটা হলো যে আমাদের এই যে যে লেকচার, মানে খান ল একাডেমির লেকচার হুবহু কিন্তু ইউটিউবে পাওয়া যায়। ঠিক আছে? এখন ইউটিউবে যদি পাওয়া যায়, আমার একজন বলছিল ইউটিউবে যদি পাওয়া যায় তাহলে আপনার কাছে পড়বো কিসের জন্য? ইউটিউবেই তো সবকিছু আছে। হ্যাঁ, একটা যৌক্তিক প্রশ্ন। যেটা ইউটিউবে পাওয়া যায় না সেটা হলো আমাদের এই জায়গার প্রশ্ন। বুঝছেন? আমরা এখানে প্রচুর পরীক্ষা নেই, মানসম্মত প্রশ্নে পরীক্ষা নেই। এবং গতবার আমরা সাধারণত মানে আসল পরীক্ষার আগে 10টা মডেল টেস্ট নেই। প্লাস এই পরীক্ষাগুলো দিতে দিতে যারা অভ্যস্ত হয়ে যান তাদের জন্য আল্লাহর রহমতে পরীক্ষাটা সোজা হয়ে যায়। তো এজন্য যেহেতু আমাদের এখানকার মূল বিশেষত্ব হলো পরীক্ষা নেওয়া, প্রশ্ন দেওয়া, তো যারা অনলাইন অফলাইনে আছেন, যারা আমার কাছে পড়েন, তারা আমার এই প্রশ্নগুলো অন্য কোথাও কাউকে দিবেন না। এটা যদি আপনার আপন ভাইও হয় দিবেন না। এটা দিলে ধরা খাবেন আপনি। সে পাশ করবে, আপনি আপনি অকৃতকার্য হবেন। আর দিতে যদি চানই, আগে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। তাতে এই জায়গায় যদি সে আমাদের এক্স স্টুডেন্টও হয়, আগে পড়ছে বর্তমানে পড়তেছে না, যদি বলে যে স্যার কি প্রশ্ন দিচ্ছে একটু দেখা দি, দেখানো যাবে না। যাবে না, যাবে না, যাবে না। আর যদি দেখান, তাহলে ধরা খাবেন কার কাছে? আল্লাহর কাছে ধরা খাবেন। এই বিচার হলো আল্লাহর কাছে দেওয়া। বুঝছেন? এ হলো কথা। আচ্ছা, তাহলে সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা পড়ি, দেখেন। ফৌজদারি কার্যবিধি ড্যাশ তদন্তের পর অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য পুলিশ আসামিকে মুক্তি দিতে পারে। এটা আমরা নতুন পড়লাম, দেখেন। 169 ধারা এবং 3টে স্টার দেন। পরের প্রশ্নটা পড়লে ভালো বুঝবেন। ফৌজদারি কার্যবিধির 169 ধারায় তদন্তের পর অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে বন্ড সম্পাদন করে মুক্তি দিতে পারে। ব্যাপারটা হলো এরকম যে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে এই আসামির আসলে তেমন কোনো দায় নাই, তা তারে মুক্তি দিতে পারে জামিনে। থানা থেকে মুক্তি দেয় 169 ধারায়। এটা ইনভেস্টিগেটিং অফিসারও দিতে পারে, ওসি সাহেবও দিতে পারে। তাহলে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দিলেও কত ধারায়? 168, ওসি সাহেবের কাছে। আর যদি অপর্যাপ্ত সাক্ষ্য পায় আসামির বিরুদ্ধে, তারা জামিন দিবে কত ধারায়? 169। কে কে দিতে পারে? তদন্তকারী কর্মকর্তা পারে, অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও পারে। এই যে ব্যাখ্যাটা দেখেন, ব্যাখ্যা: তদন্ত চলাকালীন সময়ে এবং অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে থাকলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্ত কর্মকর্তা তদন্তে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপ্রতুল সাক্ষ্য পেলে, অপ্রতুল মানে কি? পর্যাপ্ত না, নট সাফিসিয়েন্ট, অভিযুক্তকে মুক্তি দিতে পারে কত ধারা? 169 ধারায়। সো মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে যে থানা থেকে জামিনে মুক্তি দেয় কত ধারায়? 169 ধারায়। 3 নম্বর প্রশ্নটা দেখেন। যদি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হয়
তখন পুলিশ কর্মকর্তা মামলাটি ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবে। সাক্ষ্য প্রমাণ মানে তারা জামিন দেয় নাই, তাহলে সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হলে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। এটা দেখেন 170 ধারায়, 170। ঠিক আছে, তো তাহলে আয়ও তদন্ত প্রতিবেদন জমা দিবে ওসির কাছে 168, অপ্রতুল সাক্ষ্য পেলে জমা দিবে 169, আর যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ থাকে তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে কত, 170। বুঝছেন? এরপরে দেখেন যে এখানে 171 ধারাটা একটু লেখেন। 171 ধারা, ধারা 171, কোন ফরিয়াদি বা সাক্ষীকে, কোন ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ অফিসারের সাথে যেতে, পুলিশ অফিসারের সাথে যেতে বাধ্য করা যাবে না, বাধ্য করা যাবে না, বা যেতে চাইলে বাধা দেওয়া যাবে না, বা যেতে চাইলে বাধা দেওয়া যাবে না। বাস্তবে পুলিশ অফিসাররা গুন্ডামি করে। তাহলে কোনো ফরিয়াদি বা সাক্ষীরে পুলিশ অফিসারের সাথে যেতে বাধ্য করা যাবে না, বা যদি সে বলে যে আমি আপনার সাথে যেতে চাই, তারে বাধা দেওয়া যাবে না। এই কথাটা কত ধারায় বলা আছে? 171 ধারায়। 171। আর ফেরদৌস বলেন তো যে 172 ধারায় পড়ছি কিনা আমরা? 172 ধারায় কি আছে? মাত্রই পড়লাম না শুরুতে, 172 ধারায় আছে পুলিশ ডায়েরি। ওই যে পুলিশ তদন্তের অগ্রগতি যে জায়গায় লিপিবদ্ধ করে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার, এই যে একটা সূত্রে যে কথাটা যেমন তো বললাম, সাক্ষীকে পুলিশ অফিসারের সাথে দিতে বাধ্য করা যাবে না, বা যেতে চাইলে তারা বাধাও যাবে না, মানে এটা কখন কোন সময়? তদন্তের সময়। তদন্ত করতে গেলে এখন আমি যদি বলি যে আপনি সেটা আমি যাবো, তাহলে আমি বাধা দিতে পারবো না, তাই তো? না, বাধা যদি দেয় যায় কামড় দেবে না তে। সাথে সাথে থাকতে হবে। হ্যাঁ, বুঝছেন? না স্যার, কামড় দেবো বললে রাস্তায় করে করতে দেওয়া হয় না। আচ্ছা, আমরা চলে আসি পুলিশ অফিসারের রিপোর্ট 173 দ্বারা বিবিআই ভাই। 170 কেন স্কিপ করলেন? এ জায়গা তো প্রতিটা বিষয় আমি বলছি ধারাবাহিকভাবে, মনে রাখা খুব সহজ, জাস্ট মনোনিবেশ করবেন যে অপ্রতুল সাক্ষ্য পেলে তারা জামিন দিল 169, সাক্ষ্য পেলে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইলো 170, আর ফরিয়াদি বা সাক্ষীকে যেতে বাধ্য করা যাবে না, বা যেতে চাইলে বাধা দেওয়া যাবে না 71, আর পুলিশ ডায়েরি আছে কত, 172। এই তো। তো এগুলো তো মানে গল্পের মতো, ঘটনার মতো, যে কোন জায়গা কি প্রথম দিকে একটু জটিল মনে হইতে পারে, বাট বারবার শুনলে, বারবার মনে করার চেষ্টা করলে ইনশাল্লাহ মনে থাকবে। দেখেন, তো আমরা চলে আসি পুলিশ অফিসারের রিপোর্ট, রিপোর্ট অফ পুলিশ অফিসার, ধারা 173। ফৌজদারি কার্যবিধির 1898 ধারার অধীন গোল দিবেন। দুইটি ধারায় পুলিশ রিপোর্ট সম্পর্কে আলোচনা করছে, অ্যাকচুয়ালি দুইটা জায়গায় পুলিশ রিপোর্ট আছে। একটা দেখেন, প্রত্যেক মামলার ক্ষেত্রে তদন্ত শেষে, প্রত্যেক লেখেন জিআর বা নন জিআর, প্রত্যেক মামলা আছে না, এর আগে লেখেন জিআর বা নন জিআর। পাইছেন? ওই যে আবুল হোসেন খান। প্রত্যেক জিআর বা নন জিআর মামলার ক্ষেত্রে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা 173 ধারার অধীন পুলিশ রিপোর্ট দাখিল করে। তাহলে যদি বলে জিআর বা নন জিআর মামলার ক্ষেত্রে পুলিশ রিপোর্ট দেয় কত ধারায়? 173। প্রতিটা জিনিস থেকে প্রশ্ন আসতে পারে ভাই, যে জিআর বা নন জিআর মামলায় পুলিশ রিপোর্ট দেয় কত ধারায়? 173 ধারায়। প্রত্যেক নালিশি মামলায়, বলতেন নালিশি মামলায়, নালিশি মামলা মানে কি মামলা? জিআর মামলায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা 202 ধারার অধীন রিপোর্ট দাখিল করতে পারে। তাহলে সিআর মামলায় দেয় কত ধারায়? 202। এই তানবিন সাহেব, সিআর মামলা কাকে বলে? করে কত ধারায় করে? জবানবন্দি নাই কত ধারায়?
ব্যাত নিয়ে আপনারে জিজ্ঞেস করতে হবে। 200 ধারায় জবানবন্দি, আমলে নাই কত ধারায় বলেন? গতকাল আমলে নেওয়ার কথা বহুবার বলছে, বহুবার। ম্যাজিস্ট্রেট আমলে নেয় 190, দায়রা আদালত আমলে নেয় কত? 193। তবে দায়রা আদালত অ্যাজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন সে আমলে নিতে পারে না। আকিনুর বলেন যে তদন্ত অনুসন্ধানের নির্দেশ দেয় কত ধারায়? হুম। জবানবন্দি নেওয়ার পরে বলে না যে ওসি তদন্ত, পিবিআই তদন্ত, এই নির্দেশটা দেয় কত ধারায়? পূর্ণ 203, না স্যার, 202 ধারা, 202 ধারা তদন্ত অনুসন্ধান, 202 ধারা। আর 203 হলো খারিজ করে, খারিজ করে। লুৎফর সাহেব, সমন বা ওয়ারেন্ট দেয় কত ধারায়? 204-এ সমন বা ওয়ারেন্ট দেয় 204। মিলন, বলেন তো দেখি, যে একই বিষয়ে যদি দুইটা মামলা চলে, সিআর মামলাও চলে জিআর মামলাও চলে, তাহলে কোন ধারার বিধান অনুসরণ করবে? কালকে শুরুতে পড়ছি, একই বিষয়ে দুইটা মামলা চলে, সিআর মামলাও চলে জিআর মামলাও চলে, তাহলে কোন ধারার বিধান অনুসরণ করবে? বলবেন যে স্যার ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারার বিধান অনুসরণ করবে। হ্যাঁ, 205D, 205D মনে নাই? 205 পড়ছি গতকাল। আচ্ছা, তো এখন ভাই, এই যে দেখেন, প্রত্যেক নালিশি মামলায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা 202 ধারার অধীন তদন্ত রিপোর্ট দাখিল করে। তাহলে এখানে সিআর মামলায় তদন্ত রিপোর্ট দাখিল করে 202 ধারায়, আর জিআর মামলায় কত ধারায়? 173। একটা জিনিস মনে রাখবেন, যে সিআর মামলায় কিন্তু তদন্ত সবসময় হয় না, তদন্ত হতেও পারে নাও পারে। যদি বলেন স্যার এ কি বলেন, হ্যাঁ এটাই, যদি সরাসরি আমলে নেয় তাহলে তো তদন্ত করার দরকার তাই, বুঝছেন? আচ্ছা এখন ভাই, এই জায়গায় একটা কথা হলো যে পুলিশ অফিসারের রিপোর্ট অর্থ, এখানে দেখেন, পুলিশ অফিসারের মামলার তদন্ত শেষে যে রিপোর্ট দাখিল করে তা পুলিশ রিপোর্ট নামে পরিচিত। তদন্ত শেষ হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা 173 ধারার অধীন তদন্ত প্রতিবেদন জমা দিবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তদন্ত রিপোর্ট অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। তাহলে পুলিশ রিপোর্ট কি জিনিস, এটার ব্যাখ্যা আসলে দেওয়া হয়েছে 173 ধারায়। তবে আমি এখানে একটা কথা বলি ভাই, খুব সংক্ষেপে, এখানে অনেক লেখা আছে ঘুরাই ফিরে একই কথা। পুলিশ রিপোর্ট আসলে দুই প্রকার, একটা হলো চার্জশিট আর একটা হলো ফাইনাল রিপোর্ট। তো এই দুইটা যে আলাদা আলাদা দেয় বিষয়টাও তা না, একই সাথে দেয়। বাট চার্জশিটের এক অর্থ আর ফাইনাল রিপোর্টের এক অর্থ। ধরেন তদন্ত করে বললো যে মিলন, ফেরদৌস, শাকিল, তানভীর এরা ঘটনার সাথে জড়িত না, এরা এরকম কোনো অপরাধ করে নাই, তাই তাদেরকে অব্যাহতি দেওয়া হোক, অব্যাহতির সুপারিশ করা হলো। এটা ফাইনাল, এটাকে বলে ফাইনাল রিপোর্ট। আর ফাইনাল রিপোর্ট এক ধরনের কি রিপোর্ট? পুলিশ রিপোর্ট, বুঝছেন? তাহলে যদি আসামিদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করে, সেটার বলে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন। আর যদি এরকম থাকতো যে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বলছে অমুক 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 জায়গায় গেছি, এই স্থান পরিদর্শন করছি, ফেরদৌস, আহ এই মিলন, শাকিল এবং তানভীরকে দণ্ডবিধির এত এত ধারা বিচারের জন্য সুপারিশ করা হলো, এটার বলে চার্জশিট বা অভিযোগপত্র, বুঝতে পারছেন? তাহলে এই চার্জশিট, অভিযোগপত্র বা ফাইনাল রিপোর্ট, এই উভয় জিনিস আলোচনা করছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 173। বাট মজার বিষয় হলো যে ফৌজদারি কার্যবিধির 173 ধারায় কোথাও চার্জশিট শব্দটা নাই, বুঝছেন? কোথাও ফাইনাল রিপোর্ট শব্দটা নাই। তাহলে এই দুইটা আসলে আছে ওই জায়গায়, জাস্ট আলোচনা করছে পুলিশ প্রতিবেদন, পুলিশ রিপোর্ট। তাহলে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট এই কথাগুলো আছে কোথায়? এই কথাগুলো আছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943, ওখানে বলা আছে চার্জশিট কি, ওখানে বলা আছে ফাইনাল রিপোর্ট কি। সো আপনাকে যদি আপাতত বলে যে এই চার্জশিট অর্থ কি, মিলন, চার্জশিট অর্থ কি? মানে আক্ষরিক অর্থ না, চার্জশিট জিনিসটা কি এটা বলেন। তার জিনিসটা হলো স্যার, প্রথম তদন্ত করে যে হুম, নামগুলো। বলেন, পারবেন তো বলেন, যে নামগুলো কি? হুমায়ুন আহমেদের একটা নাটক আছে পক্ষীরাজ, পক্ষীরাজ নাটকে দেখবেন যে ওই চ্যানেল আয়ের
সাংবাদিক অনেক দূর দূরান্ত থেকে আসছে যে অমুক এলাকার অমুক, সে পাখিদের ভাষা বুঝতে পারে, ঠিক আছে। এখন গেছে, অনেক কষ্ট মষ্টে গেছে, এখন তারা এমনি কথা বলে, জিজ্ঞেস করলে এমনি কথা বলে, কিন্তু যখন লাইট ক্যামেরা অ্যাকশন বলে প্রশ্ন করে, তখন তার তার মুখ দেওয়ার কথা বের হয় না। তার মিলন আমার এমনি কথা বলে, কিন্তু যখন প্রশ্ন করি তখন আর কথা বের হয় না। লাইট ক্যামেরা অ্যাকশন তো জড়তা কেন বলেন যে তদন্ত শেষে যদি অপরাধের সংশ্লিষ্টতা পায় এবং তাদের বিচারের সুপারিশ করে, তারে বলে কি চার্জশিট। আর তদন্ত শেষে যদি অপরাধের সংশ্লিষ্টতা না পায়, তাহলে তাদের অব্যাহতি দানের সুপারিশ করে যে প্রতিবেদন দেয় সেটা বলে ফাইনাল রিপোর্ট। আর দুইটারই একত্রে কি বলে? পুলিশ রিপোর্ট। বুঝছেন? সো একেবারে নিচে চলে আসেন, দেখেন পুলিশ রিপোর্টের প্রকারভেদ, এটা পড়বো। পুলিশ রিপোর্টের প্রকারভেদ। সুতরাং উপরোক্ত আলোচনা হতে বলা যায় পুলিশ রিপোর্ট বা প্রতিবেদন দুই প্রকার। একটা হলো চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট, আর একটা হলো কি চার্জশিট। সো আপনি এখানে চার্জশিটের বাংলাটা একটু লেখেন অভিযোগপত্র। অভিযোগপত্র। এই আপনি দেরিতে আসছেন কেন? আপনার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, অভিযোগপত্র। আপনি হ্যাবিচুয়াল অফেন্ডার, সদাচরণের মুচলেকা দিবেন। দেখেন কত ধারা আছে সদাচরণের মুচলেকা অব্যাহত অপরাধীদের ক্ষেত্রে? 110। এই তো নির্মল সোনা পারছে। আচ্ছা দেখেন, চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট, এই যে এটা পড়েন মিলন, দেখেন তদন্তকারী কর্মকর্তা অভিযোগ বা অপরাধের সত্যতা খুঁজে না পেলে, দেখছেন, অভিযোগ বা অপরাধের সত্যতা খুঁজে না পেলে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি করার সুপারিশ করে যে রিপোর্ট দেয় সেই রিপোর্ট চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। অপরদিকে চার্জশিট দেখেন, চার্জশিট হলো অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে অভিযুক্ত করে পুলিশ যে প্রতিবেদন দেয় তার নাম হচ্ছে কি চার্জশিট। কিন্তু এমন অনেক প্রতিবেদন থাকে যেটা আংশিক চূড়ান্ত এবং আংশিক চার্জশিট প্রকৃতির হয়। মূলত দেখতে হবে পুলিশ প্রতিবেদনে কি সুপারিশ করা হয়েছে। এখন যদি বলেন যে স্যার আংশিক চূড়ান্ত আর আংশিক চার্জশিট আবার কেমনে হয়, হতে পারে যে একজন একটা মামলায় আসামি দিয়েছিল 10 জনের, বা বাদী 10 জনের এক্সপেক্ট করতেছে যে ওদের আসামি হিসেবে অন্তর্ভুক্ত হওয়া উচিত, বাট সেই মামলায় দেখা গেল 5 জনের সুপারিশ করতে বিচারে আর 5 জনের অব্যাহতির সুপারিশ করছে, তাহলে এটা আংশিক চার্জশিট আর আংশিক চূড়ান্ত প্রতিবেদন। বুঝছেন? তো এখন আমরা দেখব, এটা গুরুত্বপূর্ণ যে পুলিশ রিপোর্ট দাখিল এবং ফলাফল। পুলিশ রিপোর্ট দাখিল এবং ফলাফল। তো তার আগে এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো যে কোর্টে যখন আপনারা মানে কোর্টে একটা জিনিস প্রচলিত আছে, বলে যে এফআরটি দিছে, এফআরটি এফআর তো ফাইনাল রিপোর্ট। এখন ফাইনাল রিপোর্টের আবার প্রকারভেদ আছে, 5 প্রকার, আমাদের জন্য প্রয়োজন নাই, বাট এমনি এক এক কথায় সেরে দিয়ে যায়। এফআরটি মানে হলো ফাইনাল রিপোর্ট ট্রু। ফাইনাল রিপোর্ট ট্রু মানে হলো যে ধরেন হত্যা মামলা যাদের বিরুদ্ধে করছেন হত্যা হইছে, কিন্তু যাদের আসামি মানছেন তারা ওই জিনিসটা করে নাই, এটা হলো ফাইনাল রিপোর্ট ট্রু। বুঝছেন? ফাইনাল ঘটনা ঘটছে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা এটা করে নাই, এটা হলো ফাইনাল রিপোর্ট ট্রু। টুরু না ট্রু নাকি? আর ফাইনাল রিপোর্ট ফলস আছে, ফলস। ফাইনাল রিপোর্ট ফলস মানে হলো যে ওরকম এফআরএফ, যে ওরকম কোনো ঘটনাও ঘটে নাই, আর যারা বিরুদ্ধে মামলা করছেন তারা তো জড়িত হওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে ঘটনা ঘটছে জড়িত না, এটা হলো এফআরপি। ঘটনাও ঘটে নাই জড়িতও না, এটা কি এফআরএফ। বুঝছেন? আবার আছে ফাইনাল রিপোর্ট নন কগ, মানে নন কগনিজেবল, মানে মামলা করছেন কগনিজেবলের কিন্তু তদন্ত করে পাইছে এটা আমলযোগ্য না, এটা অপরাধ হয়েছে আমল অযোগ্য। বুঝছেন? ফাইনাল রিপোর্ট আর একটা আছে মিস্টেক অফ ফ্যাক্ট, মানে আপনি মামলা যে ফ্যাক্ট করছে আসলে ওই ঘটনা ঘটে নাই। ঘটনা উল্লেখ করছেন যে ওনার মেয়েরে জোরপূর্বক নিয়ে গেছে, ধর্ষণ করছে, তারপরে ইয়া ইয়া করছে, অপহরণ করে নিয়ে গেছে, কিন্তু জানা গেল যে মেয়ে আসলে নাবালিকা না, মেয়ে 18 বছরের বেশি। এটা হলো মিস্টেক অফ ফ্যাক্ট। সো অনেক ক্ষেত্রে মিস্টেক অফ ল হয়, মানে মামলা করার কথা এক ধারায় করছেন আর এক ধারায়, এই আর কি। যাই হোক, আমরা চলে আসি, দেখেন এটা জানার প্রয়োজনীয় না, জাস্ট এমনি আপনাদের অন্য উদ্দেশ্যে বললাম। আর এই যে যে ফাইনাল রিপোর্ট যে 5 প্রকার, এটা বলা আছে পিআরবি তে, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। তো এখন আমরা চলে আসি পুলিশ রিপোর্ট দাখিল বা ফলাফল। তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে 173 ধারার অধীন বা 202(2) খ ধারার অধীন চূড়ান্ত রিপোর্ট দাখিল করলে, অর্থাৎ যে ক্ষেত্রে পুলিশ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং তাকে
অব্যাহতির সুপারিশ করে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উক্ত অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। তাহলে ম্যাজিস্ট্রেট ওই যে ফাইনাল রিপোর্ট দিছে, তাহলে ম্যাজিস্ট্রেট তারা কি দিতে পারে, অব্যাহতি দিতে পারে। কিন্তু যে ক্ষেত্রে অপরাধের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে এবং অভিযুক্তকে ফৌজদারি অপরাধের বিচারের জন্য পুলিশ সুপারিশ করেছে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এমন চার্জশিট গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারে। এখন আমাদের যেটা গুরুত্বপূর্ণ ভাই, সেটা হলো অধিকতর তদন্ত। দেখেন, ফার্দার ইনভেস্টিগেশন আর হলো সম্পূরক চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট। খুব সংক্ষেপে বলে দিই যে প্রথমবার যখন তদন্ত করে তখন সেটারে বলে চার্জশিট, কিন্তু পরবর্তীতে আদালতের নির্দেশে বা আদালত নির্দেশ দেখ বা না দেখ, একটা মামলা যখন বিচার বিচার হয়ে গেছে ওই মুহূর্তেও পুলিশ তদন্ত করতে পারে, এটা বলে অধিকতর তদন্ত। আর অধিকতর তদন্ত করে যে চার্জশিট জমা দেয় তারা বলে সাপ্লিমেন্টারি চার্জশিট। অধিকতর তদন্ত করে যে চার্জশিট জমা দেয় তাকে কি বলে, সাপ্লিমেন্টারি চার্জশিট। এই যে দেখেন, 158 ধারায় নিয়োগকৃত পুলিশের উপরস্থ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ মুলতবি রেখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে 173-2 ধারায় অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। এখন এই ধারায় একটা লাইন নিয়ে আপনাদের একটু কনফিউশন হবে যে 158 ধারা তো আমরা পড়ি নেই, আর পুলিশের উপরস্থ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ মুলতবি রেখে এই কথাটার অর্থ কি। এত অর্থ দিয়ে জানার দরকার নাই, জাস্ট এতটুকু মনে রাখেন যে তদন্তকারী কর্মকর্তা অধিকতর তদন্ত করতে পারে তার উপরস্থ কর্মকর্তার নির্দেশে। উপরস্থ কর্মকর্তা হলো ধরেন এসপি সাহেব, সে নির্দেশ দিল যে আপনি এটা তো চার্জশিট দিচ্ছেন বাট আবারও তদন্ত করেন, এই নির্দেশ দেওয়ার ক্ষমতা ওনার আছে, এবং পুলিশ অফিসারও এটা আবার তদন্ত করতে পারে। তার মানে অধিকতর তদন্ত ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই পুলিশের উপরস্থ কর্মকর্তার নির্দেশে করতে পারে। তারপরে দেখেন, 173-এর 1 ধারার অধীন পুলিশ রিপোর্ট দাখিল করার পরেও গোল দিবেন, পুলিশ 173-এর 3 খ ধারার অধীন অধিকতর তদন্ত করতে পারে, ডু ফার্দার ইনভেস্টিগেশন। এটা বিবিআই 173-এর 3 খ গোল দেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে অধিকতর তদন্ত করে কত ধারায়, 173-3 খ। অধিকতর তদন্ত করে মৌখিক বা দালিলিক অধিকতর সাক্ষ্য বলে পুলিশ 173-3 খ ধারায় অধিকতর রিপোর্ট বা আন্ডারলাইন সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। পাইছেন? তাহলে অধিকতর তদন্ত করে যে রিপোর্ট দিবে তারে কি বলে, সম্পূরক চার্জশিট। 173 ধারার অধীন গোল দিবেন, পুনঃ তদন্তের কোনো বিধান নেই, রি ইনভেস্টিগেশন নাই। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ফৌজদারি কার্যবিধিতে কিসের বিধান নাই, অধিকতর তদন্ত আছে কিন্তু রি ইনভেস্টিগেশন নাই। এখন যদি বলেন স্যার পুনঃ তদন্ত আর অধিকতর তদন্তের মধ্যে কি পার্থক্য আছে, পার্থক্য আছে। পুনঃ তদন্ত মানে হলো একবার আগে যেটা করছে ওইটা বাদ, একেবারে নতুন করে। আর অধিকতর তদন্ত মানে হলো আগে যা আছে আছে, তার সাথে নতুন করে আরো তদন্ত করতে পারে, এটা হলো অধিকতর। হ্যাঁ, পুনরায় করতেছে। আর অধিকতর তদন্ত মানে হলো আগেরটাও আছে আর সামনে নতুন করে আবার করতেছে, এটা অধিকতর, ফার্দার। আর এই অধিকতর তদন্ত করে 173-এর কত ধারায়, 173-এর 3 খ। তো তারপরে দেখেন, তথ্য প্রদানকারীর বা থানার ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তার আবেদন ক্রমে বা ম্যাজিস্ট্রেট তার নিজ উদ্যোগে অধিকতর তদন্তের আদেশ দিতে পারে। এখানে 3টা বিষয় দেখেন, তথ্য প্রদানকারী মানে হলো যিনি মামলা করছে সে, আন্ডার গোল দিবেন। থানার ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা মানে পুলিশের উপরস্থ কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট নিজ উদ্যোগে, 3টা। তথ্য প্রদানকারী 1, ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা 2, ম্যাজিস্ট্রেট নিজ উদ্যোগে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। সো যদি বলে যে পুলিশ অধিকতর তদন্ত করতে পারে কয়টা ক্ষেত্রে, পুলিশের আদেশে, তথ্য প্রদানকারীর আবেদনের ভিত্তিতে, আর ম্যাজিস্ট্রেট নিজ উদ্যোগে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। এমনকি অধিকতর তদন্তের কোনো আবেদন না করা হলেও বা কোনো নারাজি পিটিশন, প্রোটেস্ট পিটিশন দায়ের করা না হলেও ম্যাজিস্ট্রেট গোল দিবেন স্ব উদ্যোগে সুমোটো অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। 16 বিএলসি 2011, 345 পৃষ্ঠা। এই মামলায় বলছে যে পুলিশ কাউরে নির্দেশ দেয় নাই বা ম্যাজিস্ট্রেটও আপনার কোনো নারাজি পিটিশনও বাদী দাখিল করে নাই, কিন্তু ম্যাজিস্ট্রেট নিজের ইচ্ছায় সে আপনার অধিকতর তদন্তের আদেশ দিতে পারে। কিন্তু দেখেন, গোল দিবেন আসামির আবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে না। এটার অর্থ হলো, আমরা একটু পরে পড়বো নারাজি দরখাস্ত। নারাজি দরখাস্ত হলো একটা সিআর অথবা জেআর মামলায় যখন কোনো তদন্ত প্রতিবেদন দেয়
তখন ওই তদন্ত প্রতিবেদন যিনি মামলা করেছেন বাদীর যদি মনোপুত না হয়, বাদী সন্তুষ্ট না, তখন বাদী নারাজি দরখাস্ত দাখিল করে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে যে আপত্তিটা দেয় একে কি বলে? নারাজি দরখাস্ত। কিন্তু আসামি কখনো নারাজি দরখাস্ত দিতে পারবে না। মানে আসামির নাম আসছে তদন্ত প্রতিবেদনে, এখন সে যদি বলে আমি মানি না, আবার তদন্ত করেন, আসামি কখনো নারাজি দিতে পারে না। বুঝছেন? নারাজি দিবে বাদী, জি। তো 173 অধীন আর যদি যখন বেশি টাকার দরকার তখন আসামির দায়িত্বে টাকা নিয়ে আপনি আসামির বিরুদ্ধে আসামির পক্ষে ওটা নারাজি দিয়ে দেবেন। ম্যাজিস্ট্রেট যা বলার বলুক, আপনি দেওয়ার দরকার দিয়ে দেবেন। আচ্ছা, হ্যাঁ, আসামি আবার দাবর দেয় যে যে বলছে যে তাড়াতাড়ি আমার পক্ষে নারাজি দিন। আচ্ছা, 173 অধীন তদন্ত রিপোর্ট দাখিল করার পর ম্যাজিস্ট্রেট চার্জশিটভুক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে। মানে যখন পুলিশ রিপোর্ট দিছে, ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে আমলে নিতে পারে। যে সকল অভিযুক্তের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে তাদের অব্যাহতি দিতে পারে। তাহলে আমলে নিতে পারে অথবা আসামিদের কি অব্যাহতি দিতে পারে। যাদেরকে ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করবেন, একবার অব্যাহতি দিলেও তাদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট পরবর্তীতে অধিকতর তদন্তের আদেশ দিতে পারে না। মানে একবার যাদের অব্যাহতি দিয়ে দিছে তাদের পরবর্তী অধিকতর তদন্ত করে তাদের আবার নাম ঢোকানো যাবে না, বরং ম্যাজিস্ট্রেট 190 ধারায় অপরাধ আমলে নিতে পারে। এই লাইন কেটে দেন, এটা আপনাদের কনফিউজড করে দিবে। তো আমরা পুলিশ, এই যে পরবর্তী কার্যধারা দেখেন, পুলিশ রিপোর্ট গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য নয়। পুলিশ রিপোর্ট মানে হলো চার্জশিট দেন বা ফাইনাল রিপোর্ট দেন, যাই দেন না কেন ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে কি বাধ্য নয়। যে ক্ষেত্রে আসামিকে অব্যাহতির সুপারিশ করে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে, ম্যাজিস্ট্রেট উক্ত রিপোর্ট মানতে বাধ্য নয়। অর্থাৎ ম্যাজিস্ট্রেট উক্ত চূড়ান্ত রিপোর্ট গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারে। কি কি পাঠায় দেখেন আমরা, ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করে 202(2)(খ), এটা গোলদেন, 202(2)(খ) ধারায় আসামিকে ডিসচার্জ বা অব্যাহতি দিতে পারে। ভিভিআই 3টা স্টার দেন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিকে ডিসচার্জ দিবে কত ধারায়? 202(2)(খ। তাতে এটা জিআর মামলা হোক আর সিআর মামলা হোক, মানে তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে যদি অব্যাহতি দেয় 202(2)(খ, তাতে এটা জিআর মামলা হোক সিআর মামলা হোক। ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্ট প্রত্যাখ্যান করলে বা চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করা হলে শুধুমাত্র তখনই ম্যাজিস্ট্রেট মামলাটি আন্ডারলাইন করবেন, অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। ডু ফার্দার ইনভেস্টিগেশন। যদি পুলিশ ডায়েরি, পরের লাইনটা দেখেন, যদি পুলিশ ডায়েরি বা সাক্ষীদের পরীক্ষা করে বা অন্যান্য দাখিলকৃত কাগজপত্র দেখে ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্টের সাথে একমত না হলে, চূড়ান্ত রিপোর্টের সাথে কি একমত না হলে ম্যাজিস্ট্রেট 190(1)(খ) ধারায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে। তো গতকাল আমরা পড়ছিলাম যে আমলে নাই কয়টা উৎসের উপর ভিত্তি করে? নালিশি মামলা হলে 190(1)(ক), পুলিশ রিপোর্ট হলে 190(1)(খ, আর স্বপ্রণোদিত হয় আমলে নাই 190(1)(গ)। বুঝতে পারছেন? এখন আমরা একটা বিধান 2025 সালের সংশোধনীতে যোগ করছে, এটা একটু পড়ে আসি। সবাই ওই 12 নাম্বার 13 নাম্বার পেজ বের করেন, আপনাদের যে এডিশনাল নোটটা পাইছেন। পাইছেন? এই যে দেখেন, অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন, ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট, ধারা 173(ক)। ভাই, ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন হলো এরকম যে, আমরা তো পড়বো তার আগে ছোট্ট একটা ব্যাখ্যা দিই। সেটা হলো, আগে এই বিধান ছিল না। ধরেন একটা মামলা তদন্ত করতে করতে 2-3 বছর লেগে যায়, বা খুব দ্রুতও যদি হয় কয়েক মাস তো লেগেই যায়। তো দেখা যায় যে অনেক ব্যক্তি এই মামলায় তারে গ্রেফতার করা হয়, আর সে তো তার নাম মামলায় আছে কিনা এটা আসলে বোঝা যাবে তো চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দেখলে। তো এখন নতুন বিধান করা হয়েছে যে তদন্ত শেষ না করেই, পুলিশ মাত্র তদন্ত করছে, মাত্র তদন্ত করেই যদি ওনার মনে হয় যে না এরা এই ঘটনার সাথে জড়িত না, তাহলে উনি চূড়ান্ত প্রতিবেদন প্রতিবেদন তো দিবেন অনেক পরে গিয়ে, বাট ইচ্ছা করলে এই সাথে সাথেই একটা অন্তর্বর্তীকালীন আপনার তদন্ত প্রতিবেদন দিতে পারে। চূড়ান্ত না,
অন্তর্বর্তীকালীন, যে অমুক 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 এই জায়গায় জড়িত। ধরেন গোপালগঞ্জের কয়েকজন অ্যাডভোকেট সাহেবদের নামে মামলা দেওয়া হয়েছে। এখন তাদেরকে যে ঘটনায় দেখানো হয়েছে যে অমুক তারিখে তারা এই ভাঙচুরের সাথে জড়িত, বাট এই সময় তারা ছিল তো কোর্টে, কোর্ট করতেছিল, বাট তারা তো এইগুলোর সাথে জড়িত না। এখন তদন্তকারী কর্মকর্তা যদি ইচ্ছা করে যে তারা তো যেহেতু এই ঘটনার সাথে জড়িত না, তারা ইচ্ছা করলে এই যারা উকিল সাহেবরা আছে তাদের বিরুদ্ধে একটা মানে তাদের পক্ষে একটা অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন জমা দিতে পারে। যে চূড়ান্ত প্রতিবেদন তো পরে দেওয়া হবে, বাট আপাতত যতটুকু তদন্ত করা হয়েছে তাতে জানা গেছে যে ইনরা এই মামলার সাথে সম্পৃক্ত না, তাই এনাদের আপাতত অব্যাহতি দেওয়া হোক। এই বিধানটাই করছে কত ধারায়? 173 ক। একটু পড়ি দেখেন। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 দ্বারা 173 ক ধারা যুক্ত করার মাধ্যমে নিম্নলিখিত তিনটি বিষয় যুক্ত করা হয়েছে, যথা অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন তলব, অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তকে অব্যাহতি প্রদান, আর অব্যাহতপ্রাপ্ত অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ প্রতিবেদন দাখিল। তবে একটা কথা আছে, সেটা হলো এই যে বর্তমানে যাদের আহ, ধরেন সাময়িকভাবে অব্যাহতি দিল, মূল চার্জশিটে গিয়ে তাদের আবার কিন্তু ঢুকাইতে পারে। সে ঢোকাইলে ঢোকাক, কিন্তু আপাতত যারা জড়িত না তাদেরকে আসলে হয়রানি থেকে কি দেওয়া উচিত? বাদ দেওয়া উচিত। এবং এই কারণেই এই আপনার অন্তর্বর্তীকালীন পুলিশ প্রতিবেদনের একটা বিধান করা হয়েছে। তো আমরা একটু বিস্তারিত পড়ি দেখেন। অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন তলব কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 দ্বারা 173 ক ধারা যুক্ত করার মাধ্যমে মামলার তদন্তের অগ্রগতি বিষয় অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিলের বিধান যুক্ত করা হয়েছে। 173 ক ধারার এক উপধারায় বলা হয়েছে, 173 এক উপধারায় যা কিছুই বলা হোক না কেন, এই অধ্যায়ের অধীন তদন্ত সমাপ্ত হওয়ার পূর্বে পুলিশ কমিশনার, আন্ডারলাইন করেন, পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট মানে কি এসপি, বা তদন্ত পর্যালোচনা করেছে এমন কোন সমমর্যাদার তদন্ত কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তাকে মামলার অগ্রগতির বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন তলব করতে পারে। তাহলে কে কে তলব করতে পারে? পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, বা অন্য কোনো তদন্ত পর্যালোচনা করছে এমন কোনো কর্মকর্তা। সুতরাং মামলার তদন্ত সমাপ্ত হওয়ার পূর্বে মামলার তদন্তের অগ্রগতি বিষয়ে যে প্রতিবেদন দাখিল করা হয় সেটাকে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন বলা হয়। বুঝতে পারছেন? এখন দেখেন অভিযুক্তকে অব্যাহতি প্রদান, উপধারা মনে রাখার দরকার নাই। অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। দেখছেন? তাহলে অব্যাহতি দিতে পারে যদি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রকাশ করে যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে, আন্ডারলাইন করবেন, অপর্যাপ্ত সাক্ষ্য রয়েছে, পুলিশ কমিশনার, জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা তদন্ত পর্যালোচনা করেছে এমন কোন সমমর্যাদার কর্মকর্তা উক্ত তদন্ত প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিতে পারে। এমন তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হয়ে ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে অবশিষ্ট অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলমান বাধাগ্রস্ত না করে অভিযুক্তকে অব্যাহতির আদেশ দিতে পারে। অর্থাৎ অর্থাৎ যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপর্যাপ্ত সাক্ষ্য পায় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দাখিল করা হয়েছে তাকে ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল অব্যাহতি দিতে পারে, তবে অবশিষ্ট অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে। এখন এখানে একটা বিষয় দেখেন, তাহলে এই যে যে অন্তর্বর্তীকালীন যে তদন্ত প্রতিবেদন, এটা কিন্তু তদন্তকারী কর্মকর্তা নিজের ইচ্ছায় দিবে না, ওনারে আদেশ দিবে এসপি অথবা পুলিশ কমিশনার। তাহলে এসপি যদি বলে যে আয়োরে যে তুমি এই বিষয়ে একটা তদন্ত প্রতিবেদন দাও, তাহলে কোর্টে দাখিল করবে, না হলে কিন্তু দিবে না। এখন দেখেন নির্মল সোনাকো প্রশ্ন করে চলে গেছে, ওনার প্রশ্নের উত্তর তো এই জায়গা। হ্যাঁ আছেন? আচ্ছা, অব্যাহতিপ্রাপ্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ প্রতিবেদন দাখিল, এই যে দেখেন, মানে যারে অব্যাহতি দিছে তার বিরুদ্ধে কি পুলিশ প্রতিবেদন দেওয়া যাবে কিনা। 173 ক ধারায় 2 উপধারায় অভিযুক্তকে অব্যাহতি দেওয়া হলেও অভিযুক্ত দাবিকৃত অপরাধে জড়িত মর্মে পরবর্তীতে তার বিরুদ্ধে পর্যাপ্ত এবং স্বতন্ত্র সাক্ষ্য পাওয়া গেলে তার নাম 173 ধারায় দাখিলকৃত পুলিশ প্রতিবেদনে পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত করতে পারবে। বুঝছেন?
যারে একবার অব্যাহতি দিল তারে আবার মূল চূড়ান্ত প্রতিবেদন যখন দিবে সেখানে আবার তারা অন্তর্ভুক্ত করা যাবে। সুতরাং 173 ক ধারায় অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি দেওয়া চূড়ান্ত না, বরং তিনি অপরাধে জড়িত মর্মে সাক্ষ্য প্রমাণ পরবর্তীতে পাওয়া গেলে তার বিরুদ্ধে 173 ধারায় চার্জশিট দাখিল করা যাবে। এখন আমরা অনেক জিনিস পড়লাম, মনে রাখতে হবে কি? মনে রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন পুলিশ প্রতিবেদন কত ধারায়? 173 ক। অন্তর্বর্তীকালীন চূড়ান্ত প্রতিবেদন বা অন্তর্বর্তীকালীন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারে কার নির্দেশে? পুলিশ কমিশনার বা এসপি, নাকি? যারে সাময়িক অব্যাহতি দিল তারে কি পুলিশ প্রতিবেদনে আবার অন্তর্ভুক্ত করা যাবে? যাবে। এই কথাগুলো বলছে কততে? 173 ক। এখন আপনার কি এই জিনিসগুলো মুখস্থ করা লাগবে? মানে কিছু কিছু জিনিস তো এমনি শুনলেই মনে থাকার কথা, বুঝছেন? অনেক কোর্টের অনেক উকিল সাহেব ওনারা দেখা গেল যে 173 ক সম্পর্কে অবগতই নাই, জানে না যে 173 ক নতুন যোগ করছে, বা নতুন যোগ করছে ওই জায়গায় কি আছে জানে না, বাট আপনারা কিন্তু জেনে গেলেন। এখন জেনে রাখা ভালোতে আসি, দেখেন 173 ক ধারায় অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তদন্ত সমাপ্ত হওয়ার পূর্বে পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা তদন্ত পর্যালোচনা করছে এমন কোন সমমর্যাদার কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তাকে মামলার অগ্রগতির বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন তলব করতে পারে। অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল অভিযুক্তকে কি দিতে পারে? অব্যাহতি দিতে পারে। সো এতটুকুই। তো তাহলে এরপরে আর একটা বিধান আছে, আমরা একটু চলে আসি 15 নাম্বার পেজে। দেখেন, পাইছেন? তদন্ত সম্পন্ন করার বিধানসমূহ 173 খ, এটাও আগে ছিল না, এটাও নতুন যোগ করছে বিবিআই। আন্ডারলাইন করবেন, 60 কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে। কতদিন? এই কোডে যা কিছুই থাকুক না কেন, এই অধ্যায়ের অধীন প্রতিটি তদন্ত অপরাধ সম্পর্কিত তথ্য প্রাপ্তির তারিখ থেকে, বল দিবেন তথ্য প্রাপ্তির তারিখ থেকে 60 কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে। আগে ছিল 120 দিন, 167.5, আর এখন বলছে কতদিন? 60 কার্য দিবস। এখন দেখেন, সময় বৃদ্ধির আবেদন যুক্তিসঙ্গত কারণে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করা না গেলে তদন্তকারী কর্মকর্তা কেস ডায়েরিতে এই বিলম্বের কারণ লিপিবদ্ধ করবেন। নির্দিষ্ট কারণ এবং অতিরিক্ত কত সময় প্রয়োজন সেটা উল্লেখ করে ম্যাজিস্ট্রেটের নিকট সময় বাড়ানোর আবেদন করবে। ম্যাজিস্ট্রেটের কাছে বলবে যে আমি 60 দিনের মধ্যে, 60 কার্য দিবসের মধ্যে শেষ করতে পারি নাই, আমারে আরো সময় দেওয়া হোক। কতদিন সময় সেটাও সে এখানে উল্লেখ করবে। তদন্ত তত্ত্বাবধানকারী ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই আবেদনের একটি অনুলিপি প্রেরণ করবেন। উপধারা এর অধীনে করা আবেদন বিবেচনার পর ম্যাজিস্ট্রেট আদেশ দ্বারা বা যুক্তিসঙ্গত বিবেচনায়, আন্ডারলাইন করবেন, তদন্তের সময় বৃদ্ধি করতে পারবেন এবং তদন্তকারী কর্মকর্তা বর্ধিত সময়ের মধ্যে তদন্ত শেষ করবেন। তাহলে প্রাথমিকভাবে তদন্ত শেষ করতে হবে কতদিনের মধ্যে? 60 কার্য দিবস। সময় বাড়াতে পারবে? পারবে। আচ্ছা, ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। এরপরে দেখেন, বর্ধিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে তখনকার পদ্ধতি। বর্ধিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন না হলে তদন্তকারী কর্মকর্তা উক্ত সময়সীমা শেষ হওয়ার পর ম্যাজিস্ট্রেটকে লিখিতভাবে কারণগুলো রিপোর্ট করবে। মানে ওই সময়ের মধ্যেও শেষ করতে পারে নাই, 60 কার্য দিবসের মধ্যে পারে নাই, বেশি যে সময় দিছে তার মধ্যেও সে পারে নাই, তাহলে কেন পারে নাই এটা অবশ্যই ম্যাজিস্ট্রেটকে জানাবে এবং তদন্ত তত্ত্বাবধানকারী ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটি অনুলিপি প্রেরণ করবেন। দাখিলকৃত ব্যাখ্যা বিবেচনা করে অথবা যে ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক এইরূপ কোনো ব্যাখ্যা দাখিল না করা হয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অন্য কোনো কর্মকর্তা কর্তৃক তদন্ত পরিচালনার নির্দেশ দিতে পারেন। তখন উনি আগে দিছিল পুলিশে, এখন দিয়ে দিল পিবিআই রে বা সিআইডি রে, অন্য কাউরে তদন্ত পরিচালনার নির্দেশ দিতে পারবেন। আর এইরূপ বিলম্বকে তদন্তকারী কর্মকর্তার অযোগ্যতা, কেন সে দেরি করলো এটা তার বললেন অযোগ্যতা বা অসদাচরণ গণ্য করে তা কর্মকর্তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে একটি নোট লিপিবদ্ধ করতে এবং সংশ্লিষ্ট চাকুরি বিধান অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারেন। কেন তিনি দেরি করলেন এই বিষয়ে তার যে নিয়োগকারী কর্মকর্তা আছে তারে বলবে যে নির্মল সোনার বিরুদ্ধে পদক্ষেপ নেন, এ ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন
করে নাই। এখন তারপরের পয়েন্টটা দেখেন, আমরা একটু বিরতিতে যাবো, বাট এটা শেষ করে যাব। দেখেন এরপরে হলো যে অভিযুক্তকে সাক্ষী করা। 173 খ ধারা 6 উপধারার উপধারায় আদালত অভিযুক্তকে সাক্ষী হিসেবে গণ্য করতে পারে যদি অভিযুক্ত মানে কি আসামি, আসামিরে সাক্ষী হিসেবে গণ্য করতে পারে যদি তদন্ত প্রতিবেদন দাখিলের পর রেকর্ডে থাকা বিষয়টি বিবেচনা করে আদালত সন্তুষ্ট হন যে ন্যায় বিচারের স্বার্থে অভিযুক্ত হিসেবে নামভুক্ত যে কোনো ব্যক্তিকে সাক্ষী হিসেবে গণ্য করা উচিত, তাহলে আদালত সেই মর্মে আদেশ দিতে পারেন এবং এই ধরনের ব্যক্তিকে মামলায় সাক্ষী হিসেবে গণ্য করা হবে। যদি কোনো মামলায় এমন পরিস্থিতির উদ্ভব হয় যে আসামিরে সাক্ষী করা যাবে, তাহলে আদালত সাক্ষী হিসেবে তারে অন্তর্ভুক্ত করার আদেশ দিতে পারে। এতটুকু জেনে রাখলে ভালো ভাই। তো জেনে রাখা ভালো, সর্বশেষ পয়েন্টটা দেখেন, জেনে রাখা ভালো সর্বশেষ পয়েন্টটা ওই যে সেলফ প্র্যাকটিসের উপরে পাইছেন। এই কাগজটা যারা যারা পান নাই আমার কাছ থেকে নিয়ে যান ফটোকপি, আর এটা সবসময় বইয়ের সাথে রাখবেন। 173 খ ধারার সাথে 167(5) উপধারা একত্রে পড়তে হবে। 173 খ ধারার তদন্ত সমাপ্তির প্রাথমিক সময় 60 কার্য দিবস। 60 কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করতে না পারলে ম্যাজিস্ট্রেটের সময় বর্ধিত করতে পারে, কিন্তু 173 খ ধারায় উক্ত বর্ধিত সময় কতদিন হবে সেটার কোনো সীমায় উল্লেখ করে দেওয়া হয়নি। যে ক্ষেত্রে সময় বর্ধিত করে দেওয়া হয়েছে কিন্তু 120 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত হয়নি, সেক্ষেত্রে 167(5) উপধারায় অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্তি দিতে পারে। মানে হলো তদন্তের সময়সীমা বর্তমানটাই, এই যে 60 কার্য দিবস বাড়াইতে পারে কিন্তু এটা করতে 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 দেখা গেলো 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে পারে নাই, তাহলে সে 167(5) জামিন পাওয়ার হকদার। ম্যাজিস্ট্রেট 10 বছরের নিচের অপরাধের জামিন দিতে পারে, মনে আছে কিনা? আর দায়রা আদালত যে কোনো অপরাধের জামিন দিতে পারে, তবে দুইটা অপরাধ পারবে না, দণ্ডবিধি 400 আর 401। ডাকাত দলের সদস্য আর কি, মনে আছে কিনা? ডাকাত দলের সদস্য আর চোর দলের সদস্য। তো এরকম যদি প্রশ্ন আসে, 1 নাম্বার প্রশ্নটা দেখেন যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর অধীন প্রত্যেকটি তদন্ত সমাপ্ত করতে হবে অপরাধ সম্পর্কে তথ্য পাওয়ার তারিখ হতে কত দিনের মধ্যে? 60 কার্য দিবসের মধ্যে। যদি উল্লেখ করে দেয় 167(5) তাহলে 120। যদি বলে 173 খ তাহলে কত? 60 কার্য দিবস। 167(5) বললো 120 দিন। তাহলে বল বছর। যদি একটা না থাকে 73 হ্যাঁ ইকবাল সাহেব, কি প্রশ্ন আছে বলেন। যদি কোনো ধারায় উল্লেখ না থাকে দাঁড়িয়ে স্যার, এই যে দাঁড়ান। তদন্ত প্রতিবেদন শেষ করতে হবে 120 দিন, এটা তো কার্য দিবস না, 120 দিন, তাই তো? হ্যাঁ, দিন আর কার্য দিবসের মধ্যে যে পার্থক্যটা, এই বিষয়ে স্যার একটু যদি বলতেন। মানে আচ্ছা দিন বিষয় আর আমার কার্য দিবস প্রশ্নটা খুব ছিল যে সহজ, এটা হলো 160। যেদিন যেদিন না আদালত স্যার, খোলা ওইটা থাকে ওইটা আমি সেগুলো জানি হলো স্যার। কার্য দিবস। আর দিন বলতে এই যে শুক্র শনি সকল দিন ইনক্লুডেড। না স্যার, আমি আমি ওইটা জানি, স্যার আমার ওইটা জানি, কিন্তু আমার প্রশ্নটা হলো স্যার, 60 কার্য দিবস তো শুক্র শনিবার মিলাই দিলে 120 দিন হয়ে যাইতে পারে, সেক্ষেত্রে কি হবে স্যার? 60 কার্য দিবসের মধ্যে তো আপনি শুক্র শনি মিলাবেন না। 60 কার্য দিবস তো শুক্র শনি ছুটির দিন বাদ দিয়া। আর 60 কার্য না দিবসের স্যার, মধ্যে আপনি আমার তদন্ত প্রশ্নটা শেষ করতে পারেন নাই, ম্যাজিস্ট্রেটের কাছে সময় চাইছেন, সময় দিছে, এরকম সময় দিতে দিতে যখন 120 দিনের 120 কার্য দিবস ধরেন 120 কার্য দিবসের বেশি হয়ে যাবে, তখন আপনি 167(5) সুবিধা পাবেন। আমি আমি ওইটাই জিজ্ঞাসা করছি, তাই 120 দিনে না হয় এটা 120 কার্য দিবস হবে, তাই তো স্যার? না সেটা তো ওই প্রেক্ষাপটে 120 167(5) ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু আপনি আপাতত মনে এক- রাখেন 60 এক- কার্য দিবস, এত জটিল যাইয়েন না। 173-এর খ কত কার্য দিবস? আচ্ছা, 60 কার্য দিবস, এইটুকুর মধ্যেই থাকেন। আচ্ছা আমাদের একটু ওকে স্যার। বিরতি, বিরতি শেষে শুরু হবে ইনশাল্লাহ। নারাজি পিটিশন।
খুব সহজ। সেটা হলো যে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে যে পিটিশনটা দেয় সেটাকে বলে নারাজি পিটিশন। এটা জিআর মামলায় হতে পারে, এটা সিআর মামলায় হতে পারে। সো এটা বিস্তারিত এখানে পড়তেছি না। জে আর সিআর যে কোনো মামলা দায়ের করা যায়। যে নারাজি দরখাস্ত দাখিল করতে পারে এটার মাঝে দেখেন, এমন নারাজি পিটিশনকে ম্যাজিস্ট্রেট নালিশি দরখাস্ত হিসেবে গ্রহণ করে 200 থেকে 203 ধারার বিধান অনুসরণ করতে পারে। পাইছেন? তাহলে নারাজি পিটিশন জিআর মামলায় দেখ আর সিআর মামলায় দেখ, নারাজি পিটিশনকে দায়ের করবে একটা নালিশ হিসেবে। কি হিসেবে? অর্থাৎ 200 ধারায় শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করে অপরাধ আমলে নিতে পারে এবং অনুসন্ধান বা অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, বা 203 ধারায় নালিশটি কি করতে পারে? খারিজ করতে পারে। তাহলে জেনে রাখাই ভালোতে চলে আসেন। আর আরেকটা কথা বলে রাখি, এই নারাজি দরখাস্ত বা নারাজি পিটিশনের কোনো শব্দ ফৌজদারি কার্যবিধিতে পাবেন না, কোথাও নাই। নারাজি যদি তল্লাশি করে খুঁজেনও কোথাও নাই। তাহলে ফৌজদারি কার্যবিধিতে যেটা আছে সেটা হলো অধিকতর তদন্তের আবেদন। কি বলেন? তাহলে অধিকতর তদন্তের আবেদন মানেই হলো ওটা কি? নারাজি। জেনে রাখা ভালো, দেখেন 2 নাম্বার পয়েন্টটা, একজন অভিযুক্ত ব্যক্তি নারাজি দরখাস্ত দাখিল করতে পারে না। 3টে স্টার দেন। মোস্তফা কামাল স্ক্রিনে তাকায়েন না ভাই, ঠান্ডা হন, মাথা গরম করেন না। মাথা বেশি গরম হইলে মাথায় পানি ডালেন, তবুও স্ক্রিনেই তাকায়েন না কেউ। একজন অভিযুক্ত ব্যক্তি নারাজি দরখাস্ত দাখিল করতে পারে না। তাহলে নারাজি দরখাস্ত দাখিল করবে কে? বাদী বা সংবাদদাতা। আচ্ছা, তারপরের পয়েন্টটা দেখেন যে একজন অভিযুক্ত অধিকতর তদন্তের আবেদনও করতে পারেন। আমরা জানি অধিকতর তদন্ত সমান সমান হচ্ছে নারাজি দরখাস্ত। তারপরে দেখেন নারাজি পিটিশন 200 ধারার অধীন একটি নতুন অভিযোগ, এবং এমন নারাজি পিটিশন গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট 190 ক ধারায় উক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে বা পুলিশ কর্তৃক অধিকতর তদন্ত করার নির্দেশ দিতে পারে। সো আপনি এখানে একটা লিখে একটা জিনিস খেয়াল করেন, নারাজি জিআর মামলায় হোক, নারাজি সিআর মামলায় হোক, নারাজি আমলে নিবে 190 ক। কত ধারায়? নর্মালি জিআর মামলা আমলে নেয় 190 ক, কিন্তু জিআর মামলায় যদি নারাজি দরখাস্ত দেয় তাহলে আমলে নিবে 190 ক। হ্যাঁ, নারাজি মানেই নালিশি মামলা। এখন আমরা দেখি যে নারাজি দরখাস্ত যদি প্রত্যাখ্যান করে তাহলে প্রতিকার কি? ওই মামলা খারিজ করলে প্রতিকার কি ছিল? রিভিশন আর নতুন মামলা। তাহলে নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান করলেও প্রতিকার এক, রিভিশন আর নতুন মামলা। এই যে দেখেন, ম্যাজিস্ট্রেট নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান করলে সংক্ষুব্ধ ব্যক্তি একই গ্রাউন্ডসের উপর ভিত্তি করে ফ্রেশ কমপ্লেইন্স দায়ের করতে পারে বা অনুসন্ধানের জন্য 436 ধারায় আবেদন করতে পারে বা রিভিশন দায়ের করতে পারে। তাহলে নারাজি দরখাস্তের বিরুদ্ধে প্রতিকার হলো কি বলেন? রিভিশন এবং নতুন মামলা। এখন এখানে যে কথাটা বলছে যে 436 ধারায় আবেদন দায়ের করতে পারে বা রিভিশন দায়ের করতে পারে, এই 436 ধারার আবেদন মানেই হলো রিভিশন। অ্যাকচুয়ালি রিভিশন করে হলো 439 ক ধারায়, আর রিভিশন আদালত নির্দেশ দিতে পারে অধিকতর অনুসন্ধানের, সেটা হলো 436। সো আবেদনটা কখনো 436 হয় না, আবেদনটা হলো রিভিশন। তাহলে আপনি মনে রাখবেন, নারাজি দরখাস্তও যদি প্রত্যাখ্যান করে প্রতিকার কি? নতুন মামলা অথবা রিভিশন। দেখেন নাই? জি, দেখেন নাই। নতুন মামলা মানে হলো আপনি আবার একই বিষয় নিয়ে আবার মামলা করবেন শুরু থেকে, ওই এফআইআর করবেন নাহলে সিআর মামলা করবেন। বুঝছেন? এখন যদি আপনারা কেউ বলে যে এই বিষয়ে তো মামলা একবার খারিজ করে দিয়েছে, তাহলে নতুন মামলা হবে কেন? তাহলে সেই ক্ষেত্রে তাকে বলবেন যে নতুন মামলা যে হবে না এটা কোথায় বলা আছে? ফৌজদারি কার্যবিধির আমরা সামনে পড়বো 403 ধারা, ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি। এই জায়গার অর্থ হলো যে যে মামলায় একবার আপনার কাউরে দণ্ড দিছে বা খালাস হয়েছে, কি দণ্ড দিছে অথবা খালাস হয়েছে, ওই মামলা আর করা যাবে না। কিন্তু নারাজি দরখাস্ত কি দণ্ড দিছে খালাস হয়েছে? ওই মামলা কি ওই পর্যায়ে গেছে? যায় নাই। তাহলে এই জায়গায় এই মামলা আবার করা যাবে। ওই যে নির্মলে একবার বলছিলাম যে ওনাদের একটা মামলা প্রসেস ইস্যু করে নাই, প্রসেস ইস্যুর ফি দেয় নাই, এই কারণে 204-3 ধারায় খারিজ করছে। এখন ওনার সিনিয়র নতুন মামলা করতে ভয় পায়,
যে নতুন মামলা করলে আবার কি হয় না না হয়। এখন নতুন মামলা করলে কোনো বাধা নাই। আমার ঢাল হলো ফৌজদারি কার্যবিধি 403 ধারা। যদি বলে ম্যাজিস্ট্রেট মহোদয় যদি বলে এই মামলা তো খারিজ করছি, তাহলে আবার কেন নতুন মামলা হবে? উনি বলবেন যে নতুন মামলা হবে কারণ ফৌজদারি কার্যবিধি 403 ধারায় বলা আছে কোন মামলা খারিজ করলে ওই একই বিষয় নিয়ে নতুন মামলা করতে কোনো বাধা নাই। 403 ধারা। হ্যাঁ বলেন। এটা একটি মামলা, আমি বলতেছি দিলাম না, আমার মামলা খারিজ করে দিচ্ছি, তাহলে কোন যায়? হ্যাঁ এখন আমি নতুন করে মামলা দিয়ে আবার করবো। হ্যাঁ এখন তো কিন্তু ম্যাজিস্ট্রেট আমার চেক চাবে, তারপর যে হিসাবে লিগ্যাল নোটিশ চাবে, হ্যাঁ ওটা তো আমার একবার আদালত থেকে তোমার চেক সাপোর্ট করা, হ্যাঁ তারপর ওই গ্রহণ করবে। হবে না কেন? আপনি দরকার হলে আপনার যদি তামাদি মেয়াদ থাকে আপনি আবারও করতে পারবেন। আপনার উত্তরে কি আমাকে তাই এনআইএক্টের মামলা তামাদি আছে না, এতদিন পর কি বলেন? আপনার এনআইএক্টের মামলা তো যখন নোটিশ দেওয়ার পরেও সে টাকা পয়সা দেয় নাই, তারপর থেকে 30 দিন। এখন আপনার যদি এরকম হয় যে সিল আপনার প্রসেস ফি মামলা খারিজ করছে 30 দিন যায় পরে, তাহলে আপনি নতুন মামলা কেমনে করবেন? কিন্তু এই মামলা ছাড়া যদি অন্য কোনো মামলা হয় তাহলে কিন্তু আবার নতুন করে মামলা দায়ের করা যাবে। আবার এইটাও যাবে যদি আপনার মামলা করার তামাদি মেয়াদ থাকে। ভাই শুনেন, আমরা কোর্ট কাছারিতে আইনে যা আছে তার 10% 20% হলো আমরা অনুসরণ করি। অনেক জিনিস আছে যে যেগুলো মানে ওইগুলো আছে বাট জীবনে দেখেন নাই। ধরেন এই জায়গায় যারা সিভিল প্র্যাকটিস করেন, এক জীবনে রেস্টিটিউশনের দরখাস্ত দেখছেন? রেস্টিটিউশন মানে কি? প্রত্যার্পণ। ফৌজদারি দেওয়ানি কার্যবিধির 144 ধারা। দেখবেন যে রেস্টিটিউশন এই জায়গায় আমরা পড়তেছি, কিন্তু সিভিল প্র্যাকটিস করে 30-40 বছর জীবনেও রেস্টিটিউশনের দরখাস্ত দেওয়া হয়নি। কিন্তু তাই বলে কি নাই? অবশ্যই আছে। সো আপনার তো আদালতে রেফারেন্স দেখাইতে হবে যে এই বিষয়ে নতুন মামলা করা যায়, কোনো বাধা নাই। না, সময় নষ্ট হচ্ছে না। ধরেন সব ক্ষেত্রে তো নতুন মামলার বিষয়বস্তু তো এক না। আপনারা যখন প্রসেস ফির কারণে খারিজ করছে, তা তখন তো আবার নতুন মামলা করাই যায়। দেখেন বিগত বছরের প্রশ্ন, কোন মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ম্যাজিস্ট্রেট উক্ত চূড়ান্ত প্রতিবেদনে অসন্তুষ্ট হলে ম্যাজিস্ট্রেটের নিকট কোন আদেশটি সঠিক? পুনঃ তদন্ত কি আছে? নাই। 3 নাম্বার প্রশ্নটা ভিভিআই দেখেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 নিম্নোক্ত কোন শব্দটির প্রয়োগ নেই? রি ইনভেস্টিগেশন নাই, আছে ফার্দার ইনভেস্টিগেশন। রি ইনভেস্টিগেশন নেই। বুঝছেন? 6 নাম্বার প্রশ্নটা দেখেন। যখন ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করে তখন আসামি কি পেতে পারে? ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে অব্যাহতি পেতে পারে। সেলফ প্র্যাকটিসে যে প্রশ্ন আছে এগুলো পড়ে ফেলবেন কষ্ট করে। আমরা একেবারে সব শেষের প্রশ্নটা যদি একটু দেখেন, যে প্রোটেস্ট পিটিশন বা নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান হলে ফরিয়াদি পক্ষের প্রতিকার হলো নতুন করে নালিশি দরখাস্ত দায়ের করতে পারবে আর অনুসন্ধানের জন্য 436 ধারায় আবেদন করতে পারবে। এখন এই জায়গার নিচে একটু আন্ডারলাইন করে রাখেন রিভিশন। অ্যাকচুয়ালি আবেদন 436 করে না, আবেদন যেটা করে সেটা হলো রিভিশন। আর রিভিশন মামলায় 436 ধারায় অনুসন্ধানের আদেশ দিতে পারে। আমরা এই টপিকটা একটু পড়ে ফেলি, দেখেন। আত্মহত্যা, অস্বাভাবিক মৃত্যু, পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়ে তদন্ত বা অনুসন্ধান, ধারা 174 থেকে 176। এবার লিখিত পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছে যে ইউডি কেস অপমৃত্যুর মামলায় তদন্তের বিধান কি? দেখেন, যদি কোনো আত্মহত্যা রিলেটেড ব্যাপার হয়, অস্বাভাবিক মৃত্যু হয়,
পুলিশ হেফাজতে যদি কেউ মারা যায় তাহলে তদন্ত বা অনুসন্ধান সম্পর্কে বলছে 174 থেকে 176। ফৌজদারি কার্যবিধির 174, 75 এবং 76 ধারা আত্মহত্যার বিষয়ে অনুসন্ধান বা হঠাৎ সন্দেহজনক সহিংস অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে অনুসন্ধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমে দেখেন, আমরা চলে আসি 174 ধারায় তদন্ত। 174 ধারায় পুলিশ নিম্নলিখিত গোল দিবেন 3টি ক্ষেত্রে মৃত্যুর বিষয়ে তদন্ত করে প্রতিবেদন গোল দিবেন, জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে। 3টা ক্ষেত্র আমার একটু মনে রাখতে হবে। প্রথমটা দেখেন, আত্মহত্যা করেছে। যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে এটা তদন্ত করবে পুলিশ কত ধারায়? 174। বা অপর কোনো ব্যক্তি বা প্রাণী কর্তৃক, আন্ডারলাইন করবেন, ব্যক্তি কর্তৃক বা প্রাণী কর্তৃক বা কোনো যন্ত্র দ্বারা বা কোনো দুর্ঘটনার ফলে নিহত হয়েছে। তাহলে ব্যক্তি কর্তৃক, প্রাণী কর্তৃক, যন্ত্র দ্বারা দুর্ঘটনার ফলে নিহত হয়েছে। ওই যে ধরেন কারখানায় কাজ করতেছিল, মারা গেছে, বা কারেন্টে শক লেগে মারা গেছে। 3 নাম্বার, এইরূপ পরিস্থিতিতে মারা গিয়েছে যাতে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হতে পারে যে অপর কোনো ব্যক্তি কোনো অপরাধ করেছে। এখন কে মারছে এটা আসলে কেউ জানে না। তো এখানে একটু লেখেন 3টি ক্ষেত্রে, একটু লিখে রাখেন আশেপাশে ফাঁকা জায়গায়। 3টি ক্ষেত্রে অপমৃত্যুর মামলা, অপমৃত্যুর মামলা বা ইউডি কেস হতে পারে। ইউডি, ইউডি, বড় হাতের ইউ, বড় হাতের ডি, মানে আনন্যাচারাল ডেথ হতে পারে। লিখছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অপমৃত্যুর মামলা তদন্ত করে কত ধারায়? 174 ধারায়। যদিও এই জায়গায় ইউডি কথাটা কিন্তু ফৌজদারি কার্যবিধিতে নাই। আর ইউডি কেসের ক্ষেত্রে তদন্ত করে বা ইউডি কেস হতে পারে কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। আত্মহত্যা করেছে, কোনো ব্যক্তি বা প্রাণী কর্তৃক বা কোনো যন্ত্র দ্বারা বা দুর্ঘটনার ফলে নিহত হয়েছে, এরূপ পরিস্থিতিতে মারা গিয়েছে যাতে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হতে পারে যে অপর কোনো ব্যক্তি কোনো অপরাধ করেছে। বুঝতে পারছেন? তো তাহলে সড়ক দুর্ঘটনায় কি মামলা হয়? যদি এখন ডিপেন্ড করে, ধরেন সড়ক দুর্ঘটনা কে কারে মারছে এটা কেউ জানে না, তাহলে তো ইউডি কেস। আর যে ওই ব্যক্তি যে মারা গেছে তার যে আত্মীয় স্বজন তারা যদি মনে করে যে না এটা পরিকল্পিত ভাবে মারছে, তাইলে অপমৃত্যুর মামলা অন্য কিছুতে পরবর্তীতে রূপান্তরিত হবে। বাট যখন কোনো কিছুই জানা যাচ্ছে না তখন এটা হবে কি? অপমৃত্যুর মামলা। আচ্ছা, আমার এক বন্ধু, ওর বাবা ওই 5-7 বছর আগে মারা গেল। ওই শ্মশানে যাচ্ছিল পূজা দিতে সকালবেলা। তো তারে মোটামুটি ওই আপনার সকালবেলা ওই যে ট্রলি আছে না মাটি টানে, ওই ট্রলিতে আঘাত করে চলে গেছে। তো ওরা তো আর জানে না যে কোন ট্রলি আঘাত করছে। তো পরবর্তীতে ও আমার ক্লাসমেট, তো এখন ওর বাবার সৎকার টৎকার করছে। এখন বাসায় ওই ইউডি গেছে, গেছে নোটিশ গেছে যে হাজিরা দিতে হবে যে আপনার অমুক তারিখে। এখন ও তো ভয়ে কাঁপতে কাঁপতে অস্থির আমার কাছে আসছে যে আমার বাবা মারা গেছে, আমরা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের নাই, কিন্তু আমার নামে এই সমন আসলো কেন? তো বললাম যে ভয়ের কিছু নাই, তুমি কোর্টে যাই বলো যে তোমার কোনো আপত্তি নাই, মামলা 1 তারিখে। না, তাও তোমার ওই জায়গায় যাই আমার সাথে থাকা লাগবে। মানে কোর্ট কাছারি তো, ওই পুলিশ এসে সমন দিয়ে গেছে, মোটামুটি একটা ভয় পেয়ে গেছে। তা আসলে আপনি যদি ওই জায়গায় হাজির নাও হন তাতেও কিছু হবে না, এমনিতেই এক সময় মামলা খারিজ হয়ে যাবে। যদি কারো আপত্তি থাকে যে না এটা অপমৃত্যুর মামলা হবে না, এটা হলো আমার পরিকল্পিত উপায়ে করছে, তাহলে সেই মামলা আবার অন্যভাবে হতে পারে। তো দেখেন, তো তাহলে 174 ধারায় উল্লেখিত কারণে কোনো ব্যক্তি মারা গেলে সেই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা সুরতহাল করতে ক্ষমতা সম্পন্ন, এটা আন্ডারলাইন করেন, ভিভিআই, সুরতহাল করতে ক্ষমতা সম্পন্ন নিকটতম, সুরতহাল শব্দটা বলতেন ভাই, সুরতহাল, হুম, নিকটতম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট সংবাদ প্রদান করবে।
সুরত হাল হলো, বাংলাটারে ভাঙেন, সুরত হাল মানে তার সুরতের কি হাল, ওই মুহূর্তে ওই লাশের কি অবস্থা আছে, তার কোথায় কোথায় আঘাত আছে, তার গলায় কোনো দড়ির দাগ আছে কিনা, আঘাতের দাগ আছে না, চারপাশের কি অবস্থা, এটা হলো সুরতহাল। বুঝছেন? তাহলে পুলিশ, নর্মালি পুলিশ করে সুরতহাল, বাট ফৌজদারি কার্যবিধিতে আছে যে সুরতহাল করার জন্য মানে ক্ষমতা সম্পন্ন কারে খবর দিবে, নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরীক্ষা একবার প্রশ্ন আসছে যে সুরতহাল করার জন্য কাকে খবর দিবে, ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর এই সুরতহালের ইংরেজি হচ্ছে ইনকোয়েস্ট, INQUEST, INQUEST, ইনকোয়েস্ট রিপোর্ট মানে সুরতহাল প্রতিবেদন। মানে প্রথম দেখায় যেটা, সেটা হলো সুরতহাল। যে আহ, মানে ক্ষমতা সম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটে জানাবে, ধরেন এক জায়গায় একটা আত্মহত্যা হয়েছে, এন্ড পুলিশ ওইটা সুরতহাল করার জন্য জানাবে কাকে, ক্ষমতা সম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। হ্যাঁ। তারপর দেখেন 174 ধারায় উল্লেখিত মৃত্যুর বিষয়ে পুলিশ তদন্ত করবে এবং প্রতিবেদন তৈরি করবে, যাতে উল্লেখ থাকবে, এই যে দেখেন, মানে ওই সুরতহালে কি কি থাকবে, ক্ষত, আঘাত, চিহ্ন, কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে। এটা করার পরে দেখেন পুলিশ এমন সুরতহাল প্রতিবেদন গোল দিবেন জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবে। কার কাছে প্রেরণ করবে? জেলা ম্যাজিস্ট্রেট বরাবর। তো এখানে যদি দেখেন যে যে সকল ম্যাজিস্ট্রেট সুরতহাল করতে ক্ষমতাবান, আমি আবারও বলি ভাই, সুরতহাল করতে ক্ষমতাবান এই ফৌজদারি কার্যবিধিতে বলছে ম্যাজিস্ট্রেট, বাট অ্যাকচুয়ালি বাস্তবে সুরতহাল করে কে? পুলিশ। পুলিশ করে। কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে দাগাইতে হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। এই যে দেখেন আন্ডারলাইন করেন, 174-5 ধারা অনুসারে সুরতহাল করতে পারে যে কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুঝছেন? আচ্ছা। হ্যাঁ আমানুর সাহেব। আচ্ছা, ঠিক আছে। তো ভাই যদি পরীক্ষায় প্রশ্ন আসে সুরতহাল কে করে, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন একটা কথা এখানে লেখেন, ময়না তদন্ত, ব্রাকেট লেখেন পোস্টমর্টেম, ময়না তদন্ত, ব্রাকেটে লেখেন পোস্টমর্টেম, POSTMORTEM, পোস্টমর্টেম লিখছেন? হাইপেন দিয়ে লেখেন 174-3 ধারা, 174-3 ধারা। যদি বলে ময়না তদন্ত আছে কত ধারায়, ময়না তদন্ত করে সিভিল সার্জন। ময়না তদন্ত মানে হলো প্রকৃত কারণ, যে কেন সে মারা গেল, অঙ্গ প্রত্যঙ্গের কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। আর ইনকোয়েস্ট এ বাংলা কি? সুরতহাল। সুরতহাল আছে হলো 174-5, সুরতহাল বা ইনকোয়েস্ট রিপোর্ট এটা আছে 174-5। ইনকোয়েস্ট করে পুলিশ, বাট এখানে আছে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর ময়না তদন্ত কে করে? ডাক্তার, 174-3। বুঝছেন? এখানে আর একটা কথা লিখবেন যে অন্যদের হয়তো লেখা আছে যে আবহাওয়া খারাপ থাকলে, আবহাওয়া খারাপ থাকলে বা দূরত্বের কারণে, হ্যাঁ লেখেন আবহাওয়া খারাপ থাকলে বা দূরত্বের কারণে, দূরত্বের কারণে লাশ পচে যাওয়ার আশঙ্কা থাকলে, লাশ পচে যাওয়ার আশঙ্কা থাকলে ময়না তদন্তের প্রয়োজন নেই। কি কি বলেন? আবহাওয়া খারাপ থাকলে, আবার দূরত্বের কারণে যদি লাশ পচে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে
ময়নাতদন্তের প্রয়োজন নেই। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন ক্ষেত্রে পোস্টমর্টেম করার প্রয়োজন নেই। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পোস্টমর্টেম সম্পর্কে আছে কত ধারায়, 174-এর 3 ধারায়। তো এখন আমরা চলে আসি মৃত্যুর কারণ বিষয়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধান। তো 176 পড়ার আগে 174-এ তদন্ত করে কে? পুলিশ। পুলিশ তো তদন্ত করতে গেছে কয়টা ক্ষেত্রে তানভীর সাহেব? 3টা। আত্মহত্যা, কোন প্রাণী বা যন্ত্র দ্বারা যে ক্ষেত্রে অস্বাভাবিক মৃত্যু, এই 3টা ক্ষেত্রে তদন্ত করে। এখন নর্মালি যারা ঘটনা সম্পর্কে জানে তাদের তলব করে 160 ধারায়, মনে আছে যে ওই ঘটনা সম্পর্কে যারা জানে তাদের তলব করে 160 ধারায়। ধরেন একটা রুমে একজন আত্মহত্যা করছে, এখন তার পাশের যে রুমমেট সে তো কেন আত্মহত্যা করছে জানে না, বাট ওই দিন সে কি করছিল, কি অবস্থা ছিল এই সম্পর্কে তো তো সে জানে। তাহলে এরকম কাউরে তলব করবে 175 ধারায়। ঘটনা সম্পর্কে জানে এরকম কাউকে তলব করবে কত ধারায়? 175 ধারায়। একেবারে প্রথমে আসেন, এই অধ্যায়ের শুরুতে আসেন, দেখেন লেখা আছে, ওই যে দেখেন নিচে 175 ধারায় তদন্ত পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা মামলার সাথে পরিচিত ব্যক্তিকে হাজিরার জন্য সমন ইস্যু করতে পারে। পাইছেন? এটা আন্ডারলাইন করে। পান নাই কে? তাহলে ইউডি কেসের তদন্ত করে কয়টা ক্ষেত্রে? আর ওই ঘটনা সম্পর্কে জানে তাদের তলব করবে কত ধারায়? 175 ধারায়। 176 ধারা আমাদের আজকে শেষ ধারা, এরপরে আমরা পরীক্ষায় চলে যাব। মৃত্যুর কারণ বিষয়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত অনুসন্ধান। শুনেন, 174 ধারায় পুলিশ কর্তৃক পরিচালিত তদন্তের আন্ডারলাইন করবেন পরিবর্তে বা অতিরিক্ত হিসেবে। পরিবর্তে অথবা কি? পরিবর্তে মানে হলো পুলিশের করার দরকার নাই, করবে হলো ম্যাজিস্ট্রেট। আর অতিরিক্ত হিসেবে পুলিশ তো তদন্ত করছেই, অনুসন্ধান করবে ম্যাজিস্ট্রেট। 176 ধারায় ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করতে পারে। 176 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত ক্ষেত্রে অনুসন্ধান করতে পারে: যখন কোনো ব্যক্তি পুলিশ কাস্টডিতে বা হেফাজতে মৃত্যুবরণ করে, সে মারাই গেছে পুলিশ কাস্টডিতে, সেই ক্ষেত্রে অনুসন্ধান করবে কে? ম্যাজিস্ট্রেট। আর 174 ধারায় উল্লিখিত কোনো কারণে মৃত্যু হলে, তাহলে 176-এর কারণ হলো 4টা, 174-এর হুবহু 3টা, আর একটা হলো যদি কেউ মারা যায় কোথায়? পুলিশ হেফাজতে। পুলিশ হেফাজত, তাহলে 3 আর 1 4। তাহলে যদি বলে 174 ধারায় পুলিশ তদন্ত করে কয়টা ক্ষেত্রে? 3টা। যদি বলে 176 ধারায় ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। বুঝছেন? এই যে দেখেন এখানে কোন ম্যাজিস্ট্রেট বোঝানো হয়েছে। 176 ধারায় অনুসন্ধান করবে, 174-এর 5 ধারায় সুরতহাল করতে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তথা জেলা ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। অর্থাৎ অর্থাৎ এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রযোজ্য না। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা দেখেন, কবর হতে লাশ উত্তোলন, ডিজেন্টার কর্পসেস। কর্পস শব্দের অর্থ হলো লাশ, আর ডিজেন্টার মানে হলো উত্তোলন করা। তো কোন ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ফৌজদারি কার্যবিধির 176 ধারা অনুসারে আন্ডারলাইন করবেন জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ম্যাজিস্ট্রেট কবর হতে লাশ উত্তোলনের আদেশ দিতে পারে। তাহলে কবর হতে লাশ উত্তোলনের আদেশটা কে দিবে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে এখানে একটা শখ আছে, আমরা যদি এই শখে আসি। হ্যাঁ, নির্বাহী লাইন, অন্য কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, কেউ কোনো প্রশ্ন করলেন? বলেন। কি প্রশ্ন বলেন নির্মল? স্যার এই সুরত মানে যখন মৃত্যু ঘটে তখন এই প্রাথমিক অবস্থা থেকে রেডি স্মৃত, আর মানে তখন তো মানে ওই লোকটা যখন এসে যায় মানে হসপিটালে যদি কাটে মানে ওইটা কি করে? জি, চারদিকে ঘিরে দেয়, তারপরে জুতা সিঁদুর কি আছে সব ফেলে টাকা টাকা দেয়, প্রসেস করতে বুঝছেন?
তো আমরা পড়া ফিরি। ভালো উদাহরণ আছে, দিব না পরে দেবানি, আপনারা স্পেশালি বলবানি। আচ্ছা দেখেন, তো তাহলে এখানে পুলিশ 174 ধারায় কয়টা ক্ষেত্র? তিনটা। সুরতহাল, ম্যাজিস্ট্রেট কর্তৃক সুরতহাল 174-এর 5, আর যদি বলে পোস্টমর্টেম 174-এর 3, আর অনুসন্ধান করে কয়টা ক্ষেত্রে? চারটা ক্ষেত্রে। তো জেনে রাখা ভালো, মোটামুটি যা আছে আমরা জানি। সুরতহাল কে করে? এই যে একেবারে শেষের বিগত বছরের পরের প্রশ্নটা দেখেন, মানে বিগত বছরের উপরেরটা, 174 ধারার অধীন আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে তদন্ত প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবে। তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখি যে কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে মর্মে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সংবাদ পেলে তিনি সুরতহাল করার জন্য কাকে জানাবেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট। একবার আসছিল 2020 সালে। কোন ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান অনুযায়ী লাশ উত্তোলন করা হয়? কে লাশ উত্তোলন করতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটাতে কি বলে? ডিসইন্টার ক্রপসেস। তো সেলফ প্র্যাকটিসের প্রশ্নগুলো 5, 6 নাম্বার প্রশ্নটা ভিভিআই। মৃত্যুর স্পষ্টতা কারণ, অ্যাপারেন্ট কজ অফ ডেথ নির্ধারণে যে অনুসন্ধান করা হয় সেটা হলো ইনকোয়েস্ট। এটা বলা আছে ধারাতেই, স্পষ্টতা কারণ, এটা কি বলে? ইনকোয়েস্ট, বিবিআই। 7 নাম্বার বিবিআই, সুরতহাল তদন্ত করতে হবে 2 বা ততোধিক সম্মানিত প্রতিবেশীদের উপস্থিতিতে। সম্মানিত হইতে হবে, প্রতিবেশী এবার বেহায়া টেহা হইলে হবে না, ওই এলাকার সম্মানিত হওয়া লাগবে। আচ্ছা, 8 নাম্বার দেখেন, ফৌজদারি কার্যবিধির অধীন সুরতহাল করবে কে? জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। সবশেষে 11 নাম্বার প্রশ্নটা দেখেন যে 176-এর 2 ধারায় কবর থেকে লাশ উত্তোলন করার ক্ষমতা কার আছে? জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো ঠিক আছে, ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। একটু 10 মিনিটের মধ্যে আমাদের পরীক্ষা শুরু হবে, ধৈর্য ধারণ করেন। আমাদের এখনই পরীক্ষা শুরু হবে কিছু সময়ের মধ্যে, সাক্ষ্য আইনের 100 মার্কের পরীক্ষা।